ইন্ট্রোডিউসিং কথা বলে যেতেন না নাকি? এই হচ্ছে আমাদের আগের দিনের ক্লাস। আমরা এখানে একটা লোগো দিয়েছিলাম, টেক্সট লোগো, এবং একটা মেনু বার তৈরি করেছিলাম ডান দিকে, এবং এটার একটা ওয়েব পেজের যে লেআউট, হেডার, ফুটার, এবং এখানে ভেরি সিম্পল একটা লেআউট আমরা তৈরি করেছিলাম। এটা একটা টেবিলের সাহায্যে করেছিলাম, HTML এর ট্যাগ, টেবিল ট্যাগ। আজকে আমরা এটা দেখবো, অ্যাকচুয়ালি আমরা টেবিল ট্যাগ দিয়ে কিন্তু কখনো এরকম লেআউট তৈরি করব না। আজকে আমরা রিয়েলভাবে কিভাবে শুধু HTML CSS দিয়ে করতে গেলে কিভাবে এটা করতে হয় সেটা আমরা একটু দেখবো আজকে। হ্যাঁ, সো আমি এই পুরো টেবিল ট্যাগটাকে একটু কমেন্ট করে রাখি আর কি। হ্যাঁ, জাস্ট মিনিট। এই অংশটুকুকে আমরা এই যে সিলেক্ট করে কমেন্ট করে রাখলাম। এখানের CSS গুলোকেও আমি কমেন্ট করে ফেলি, অবশ্য কমেন্ট না করলেও হবে, তারপরে কমেন্ট করে রাখি যাতে আমাদের আজকের কাজগুলোর উপরে কোনো ইফেক্ট না পড়ে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এবার করি। ফাইন। এখান থেকে আমরা আজকের CSS গুলো এখানে করব। নাইস। এখন আমরা যদি আমাদের পেজটা দেখি, আমরা দেখব যে একদম সাদা, এখানে কিছুই নেই। ওকে, সো আমরা এইখানে আমরা সব থেকে, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে যে ট্যাগগুলো আপনি ব্যবহার করবেন, সব থেকে বেশি ব্যবহার করা হয় ডিভ ট্যাগ, ডিআইভি, ডিভ। এটা একটা ব্লক লেভেল ট্যাগ, এটাই বেশি ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা ফাইন। সো প্রথমেই আমরা একটা ব্লক লেভেল ট্যাগ তৈরি করে নিলাম, এবং এইটার ভিতরে এসে আমরা আবার আরেকটা ট্যাগ তৈরি করে নিই, আবার ডিভ, আরেকটা ডিভ নিলাম। ওকে, একটা জিনিস আমরা একটু খেয়াল করি, আমাদের প্রথমে হচ্ছে আমরা এখানে ফুল ওয়েবসাইটটাকে আগে আমরা একটু তৈরি করে নিব। হ্যাঁ, প্রথমে এই যে যেটা নিলাম, এইটা আমাদের এই যে দুইটা এলিমেন্ট আমরা নিলাম, ডিভ এলিমেন্ট, প্রথমটাতে আমরা একটা ক্লাস কল করি। এই ক্লাসটার নাম দিলাম ধরেন হেডার। ওকে, ফাইন। এবার এইটার নিচে এসে আমরা এখানে এই যে ডিপটা নিলাম, এই ডিপটার একটা ক্লাস কল করি, ক্লাস, এটার নাম দিলাম কন্টেইনার। আমি পরে এইগুলো একটু এক্সপ্লেন করবো। হ্যাঁ, আচ্ছা, এবার এই ডিপের ভিতরে ঢুকে আমি আরেকটা ডিপ নিলাম, এই ডিপের একটা ক্লাস কল করলাম, যার নাম দিলাম হচ্ছে রো ক্লাস। এবং এই ডিপের ভিতরে এসে আমি আরেকটা ক্লাস নিই, কল। ওকে, মানে কলাম। এখন একটা জিনিস খেয়াল করেন, এই হচ্ছে আমাদের মূল অংশ। এখানে কল হাইফেন দিয়ে আমি 12 দিলাম, মানে 12টা কলাম দিলাম। আমি এই বিষয়গুলো নিয়ে আমি পরে এক্সপ্লেন করবো আবার আপনাদের। হ্যাঁ, আগে আমি দেখি যে এটা দিয়ে আসলে কিভাবে বানানো সম্ভব হয়। এবার এই যে কলামটা নিলাম, এই কলামের ভিতরে ঢুকে আমি একটা আবার ডিভ নেই, এবং এই ডিভের একটা ক্লাস নিলাম NAVBAR, ন্যাপবার। ওকে, আবার এই ন্যাপবারের ভিতরে ঢুকে আমি একটা এ ট্যাগ নিলাম, যেখানে আমি লিখে দিলাম হচ্ছে লোগো। এই এ ট্যাগের বাইরে এসে আমি আরেকটা ডিভ নিলাম। ওকে, এই ডিভে একটা ক্লাস কল করলাম, যার নাম দিলাম NAVBAR হাইফেন NAV, ন্যাভ। ওকে, এবার এই ডিপের ভিতরে ঢুকে আমি একটা, আচ্ছা একটা কাজ করি, সরি, আমি এইটাকে
আর ডিপ নিচ্ছি না, এটাকে আমি ইউএল নিচ্ছি। ইউএল ইউএল এর ভিতরে নিলাম এলআই, এই এলআই এর ভিতরে আমি এ ট্যাগ নিলাম। আচ্ছা, এই প্রথমে এটাকে আমি দিলাম হোম। এই পুরো এলআইকে ধরে আমি কপি করে এই এলআই যেখানে শেষ হয়েছে এখানে গিয়ে আমি আবার আরেকটা এলআই নিলাম, সেটার নাম দিলাম অ্যাবাউট। আবার এই এলআই এর নিচে এসে আবার পেস্ট করলাম, এটার নাম দিলাম হচ্ছে সার্ভিসেস, সার্ভিস। আবার এই এলআই এর নিচে এসে আমি আরেকটা কপি করলাম, এটার নাম দিলাম হচ্ছে কন্ট্যাক্ট। ওকে ফাইন, আমরা মোটামুটি এলআই নিলাম। এগুলো হচ্ছে লিস্ট আইটেম, আমরা এটাকে মেনু বার তৈরি করব আর কি। এখন এই ইউএল এর একটা ক্লাস আমরা নেই, এটা নাম দিলাম এনএভি বিএআর হাইফেন এনএভি, মানে ন্যাপবার ন্যাপ। উপরে যেহেতু একটা ন্যাপবার ক্লাস নিয়েছি তাই এখানে ন্যাপবার ন্যাপ ইউনিক ক্লাস নিলাম আর কি। আচ্ছা, এবার একটু খেয়াল করি, এই যে প্রতিটা এ ট্যাগ আছে না, এ ট্যাগের ভিতরে আমরা এখানে ক্লাস নেই, আমরা এখানে নিলাম হচ্ছে ন্যাভ এনএভি হাইফেন এলআইএন কে লিঙ্ক, ন্যাভ লিঙ্ক। ওকে ফাইন, এবার এই প্রতিটা হ্যাশ এইচরাফের মধ্যে আমরা আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না আর কি। হ্যাঁ, এখানে আপাতত কোনো লিঙ্ক দিচ্ছি না, আমরা এখানে হ্যাশ দিয়ে রাখি। মানে যদি ব্ল্যাঙ্ক রাখতে চাই তাহলে হ্যাশ মানে হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে কোনো লিঙ্ক নাই। এখন যদি আমরা এটাকে ওয়েব পেজে দেখি, দেখবো এই যে এরকম একদম ভেরি সিম্পল সাদা মাটা একটা জিনিস, তেমন কিছুই কিন্তু নাই, এবং দেখতেও যে ভালো লাগছে তা না। আচ্ছা, এইটা আমাদের এরকমটা আসছে। হ্যাঁ, সো আমরা এবার একটু খেয়াল করি, আমরা প্রথমে এখানে এইটাকে ন্যাপবার বানানোর জন্য এই প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তাহলে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে হেডার আছে না, হেডার, এটা একটা ক্লাস নিলাম, বা এটাকে আমরা আইডিও নিতে পারি। যাক, আমরা ক্লাস নিলাম হেডার। এই যে হেডার ক্লাসটাকে কপি করে আমরা যে স্টাইল ডট সিএসএস করেছিলাম, কারণ আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল এর সাথে কিন্তু স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করেছি, এক্সওয়াইজেড ডট সিএসএস না কিন্তু। হ্যাঁ, স্টাইল ডট সিএসএস কে লিঙ্ক করেছি এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলের সাথে, তাই আমরা যা সিএসএস লিখবো স্টাইল ডট সিএসএস এই লিখবো। এবার এইখানে ডট দিয়ে আমি সেই হেডার ক্লাসটাকে কল করে আমি এখানে সিএসএস এর সিনট্যাক্স লিখে মানে কার্লি ব্রেসেস দিয়ে আমি এটার ভিতরে প্রথমেই দিলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম এখান থেকে, আমি ধরেন আমি একটা ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডই করি। হ্যাঁ, ব্ল্যাক। ওকে, তাহলে আমরা এখানে দেখবো যে ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে আসছে। ওকে ফাইন, এবার আমরা যেটা করবো এখানে যে আমাদের এইটার কাজ আপাতত শেষ। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে টেক্সটগুলো যে কালোর ভিতরে যদি টেক্সটগুলো সাদা হতো দেখতে খুব ভালো লাগতো আর কি। হ্যাঁ, খুবই ভালো লাগতো। তো সেই জন্য অ্যাকচুয়ালি আমাদের ন্যাপবার শুরু হয়েছে এই যে এইটা থেকে। এখান থেকে ন্যাপবার শুরু। ওকে, এই যে ন্যাপ শুরু আর এই ন্যাপটা শেষ হয়েছে এখানে। তাহলে আমরা এই যে ন্যাপবারকে ধরবো, তার ভিতরে আমরা যত এ ট্যাগ আছে, ন্যাপবারের মধ্যে যত এ ট্যাগ আছে, মানে ন্যাপবারের ভিতরে এ কে যদি ধরি তাহলে এই এ কেও ধরবে, আবার এই যে ইউএল এল এর ভিতরে যে এ আছে এটাকেও ধরবে। কারণ দেখেন এই এটা কোথায় আছে, এই ন্যাপবারের ভেতরেই তো আছে, মানে এই ডিপের ভিতরেই আছে। আবার এরা সবাইও কিন্তু এই ডিপটার মধ্যেই আছে, মানে এরা সবাই এই ডিপটার মধ্যে আছে। দেখেন এই ডিপের শুরুটা হচ্ছে এই আর শেষ হচ্ছে এই। তাহলে যেহেতু এরা সবাই এই ডিপের মধ্যে, সবগুলা এই দেখেন এই ডিপের ভিতরে আছে, ন্যাপবারের ভিতরে আছে। আমি ন্যাপবারকে ধরে আমি যদি এখানে বলি ডট ন্যাপবার, এটার মধ্যে যত এ আছে সবগুলা এ এর কালার হবে হোয়াইট। তাহলে আমরা দেখতে পাবো এখানে সবগুলার কালার হয়ে গেছে হোয়াইট। এখন এই যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটাকে আমরা নান করে দেব। আমি এটাকে একটু সরিয়ে এই পাশে নিয়ে লিখি, তাহলে আপনাদের জন্য দেখতে সুবিধা হবে। আচ্ছা, এবার আমি যদি এখানে বলে দেই যে তোমার যে টেক্সট ডেকোরেশন আছে
সেটা হবে নান, কোনো আন্ডারলাইন থাকতে পারবে না। তাহলে দেখবেন যে এই যে আন্ডারলাইনটাও চলে যাবে। ওকে, এখন আমরা খুব ভালো করে দেখতে পাচ্ছি আর কি। আপাতত এইটুকু থাকুক, এখানকার সিএসএস এতটুকুই থাকুক। এখন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাব আর কি, হ্যাঁ, ধরে একটা ওয়েবসাইটে যাই, আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, পোর্টফোলিও ওয়েবসাইট, আমরা এই সার্চ করে যে কোনো একটা ওয়েবসাইটে আমরা যাই আর কি। যে কোনো একটা ওয়েবসাইটে আমরা ঢুকি, এখানে না থিম ফরেস্ট থেকেই যাই, এখানে যে কোনো একটা ওয়েবসাইটে ঢুকে আমরা জাস্ট একটা সিস্টেমটা দেখবো যে আসলে এই ন্যাপবারের সিস্টেমটা আসলে কেমন হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, এটাতেই যাই। এখানে গেলে আচ্ছা, এইটাকে যদি আমরা এখান থেকেই দেখি, দেখেন এই যে এইটা পুরো এরিয়াটা কিন্তু ব্ল্যাক কালার, একদম এই মাথা থেকে এই মাথা, কিন্তু ভেতরের যে লোগো এবং ডান দিকের যে মেনু বারটা, এইগুলা কিন্তু একটা মার্জিন, দুই পাশে যে কিছুটা মার্জিন রেখে তারপর ভেতরে হয়েছে। যেমন আমরা পরীক্ষার খাতায় লিখলে আমরা কিন্তু স্কেল দিয়ে দুই পাশে মার্জিন রেখে তারপর ভেতরে ওই মার্জিনের ভেতরে আমরা লিখি। এই জন্য আমরা এই যে পুরোটাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, কিন্তু আমাদের কন্টেন্টটুকু হবে এই মাঝখানে। সো এইটার জন্য আমরা একটা কাজ করব, আমরা আমাদের ইয়াতে আবার চলে যাই। আচ্ছা, এটার জন্য আমরা যেটা করব, এখানে এই যে দেখেন আমরা হেডারের ভিতরে এই যে কন্টেইনার নামে একটা ক্লাস নিয়েছি। সো এইখানে এই কন্টেইনারটাকে আমরা একটু কপি করে স্টাইলে গিয়ে আমরা যদি এখানে লিখে দিই ডট কন্টেইনার, এবার এইখানে গিয়ে দেখেন, একটু ভালো করে খেয়াল করবেন প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। আমি আপাতত কন্টেইনারে একটা কালার দিব, ব্ল্যাক কালার, রেড কালার, পরে এটা চেঞ্জ করে ফেলবো বোঝার জন্য আর কি। তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই RED রেড, তাহলে আমরা দেখব যে কন্টেইনারও একদম এই মাথা থেকে এই মাথা হয়ে গেছে। এখন আমি যদি বলি যে না, কন্টেইনারের উইথ এত হতে পারবে না, তখন আমি এখানে যদি বলি যে কন্টেইনারের উইথ হবে WIDTH উইথ, এখান ধরেন আমি দিয়ে দিলাম হচ্ছে 800 px, তাহলে কন্টেইনার হয়ে গেল 800 px। এখন আমি বলি যে না, 800 px না হয়ে যদি এটা হলো 900 px হয়, তাহলে কেমন হয়, আরেকটু বড় হবে। আবার যদি বলি যে না, 900 px না, আমি এটাকে 1000 px দিই, ওকে, তাহলে কেমন হয়, ওকে ফাইন, এটা হলো। এখন একটু খেয়াল করবেন, আপনার এই ওয়েবসাইটটা কিন্তু সবাই কিন্তু ডেস্কটপে ব্যবহার করবে এরকম না, কেউ কেউ মোবাইলে ব্রাউজ করবে, কেউ কেউ ট্যাবলেটে করবে, কেউ বড় স্ক্রিনে করবে, টিভি স্ক্রিন, আবার কারো কম্পিউটারের মনিটর হবে 14 ইঞ্চি, আবার কারো কম্পিউটার মনিটর হবে 21 ইঞ্চি। তার মানে এই ওয়েবসাইটটা বিভিন্ন স্ক্রিন রেজুলেশনে স্ক্রিনে এটা হবে, ডিসপ্লে হবে। তা এখন আমি এইটাকে দিয়ে একটু দেখাচ্ছি, আমরা যখন এই স্ক্রিনটাকে এরকম বড় করে নিচ্ছি তখন এটা ঠিক আছে, বাট যখন আমি এটাকে এরকম ছোট করছি দেখেন, তখন কিন্তু আপনার এইখানে দেখেন একটা স্ক্রল বার চলে আসছে এবং এটাকে এখন ফুল উইড হচ্ছে। হ্যাঁ, এই যে আবার যখন বড় করছি তখন এইখানে আবার চলে আসছে, আপনার এই যে কালো কালারটা চলে আসছে। আবার যখন এটাকে আমরা আরও ছোট করছি তখন দেখেন এটাকে বিশাল স্ক্রলিং করে মাথা থেকে ওই মাথা যাওয়া লাগছে। সো এইটা সঠিক পদ্ধতি না, যে এই যে ডানে বামে যেন স্ক্রল করা না লাগে। দেখবেন কোনো ওয়েবসাইটেই এই ডানে বামে স্ক্রল করা লাগে না, উপরে নিচে করা লাগে, কিন্তু ডানে বামে স্ক্রলটা এটা ভালো সিস্টেম না, এটাকে রেসপন্সিভ বলে না আর কি। এটা রেসপন্সিভ হচ্ছে যে কোনো স্ক্রিনের মনিটর, মানে যে কোনো রেজুলেশনের মনিটরে এটা ওপেন করা হোক না কেন, সেটাতেই যেন সে উইথটা মানে ফিট থাকে, আমার যেন এরকম করা না লাগে, আপনার এই স্ক্রলিং করতে না হয় আর কি। হ্যাঁ, সেটার জন্য আমরা যেটা এখানে করি, আমরা এটাকে এই পিক জেলে না দিয়ে আমরা করি কি, আচ্ছা আমি আরেকটু দেখাই। ধরেন এই যে আপনার হচ্ছে মোবাইলে আপনি এটাকে দেখেন, এই হচ্ছে মোবাইল স্ক্রিন। সাপোজ
তাহলে আপনার এখানে তো বিশাল বড় হয়ে গিয়েছে। তখন আপনি কি করবেন, এখান থেকে যদি ধরেন এই 1000 না দিয়ে সাপোজ ধরেন যদি 300 দেন, তাহলে এই যে দেখেন আপনার এটা আসলো। হ্যাঁ, এরকম। কিন্তু এটা গুড প্র্যাকটিস না। আপনি তো এক একটা ডিভাইসের জন্য এক এক রকম দিবেন, এটা তো ঝামেলাদায়ক। এই কারণে আমরা যেটা করি এইখানে আমরা এরকম পিক্সেল হচ্ছে ফিক্সড মানে মেজারমেন্ট। আমরা সব ক্ষেত্রে ফিক্সড মেজারমেন্ট দেওয়া যাবে না, বিশেষ করে লেআউটের ক্ষেত্রে তো নাই। এইখানে যদি আমরা এই 300 পিক্সেল বা 700 পিক্সেল বা 800 পিক্সেল ফিক্স পিক্সেল না দিয়ে আমরা যদি বলি যে তোমার উইথ হবে 80%, 80% হবে, তখন দেখেন আপনি এখন এই স্ক্রল বারটা কিন্তু নিচে নাই, দেখেন ও এখন এইটার যতটুকু উইথ ততটুকুর 80% নিয়ে নিয়েছে। আবার যখন এটাকে আরও বানাবো তখন এত বড়, এই যে এখন অনেক চওড়া হয়েছে, এই ফুল উইথটা সে 80% নিয়েছে। মানে টোটালটার চওড়া যদি বেড়ে যায় তাহলে ওই লাল অংশের চওড়াটা আরও বাড়বে। ঠিক এইভাবে আপনি এটাকে যত বড় স্ক্রিনে নেন না কেন তার 80% সে নিবে এবং 20% সে এখানে খালি রাখবে। এতে আপনি এটাকে যতই ছোট করেন আবার যতই বড় করেন, সে 80% জায়গা রেড কালার দখল করবে আর 20% জায়গা খালি রেখে দিবে। এটা হচ্ছে গুড প্র্যাকটিস। এই জন্য আমরা এখানে বলছি যে তোমার উইথ হবে 80%। এখন যেই স্ক্রিনের ধরেন আপনার যদি 200 পিক্সেল উইথ, যে মনিটরের যে স্ক্রিনের সাইজ হচ্ছে 200 পিক্সেল চওড়া, তাহলে তার 80% নিয়ে নিবে। আবার যার চওড়া হচ্ছে 1000 পিক্সেল তার 80% নিয়ে নিবে, মানে 800 পিক্সেল নিয়ে নিবে আর 200 পিক্সেল সে খালি রাখবে 80% হিসেবে। এটা সে তার মতো করে ক্যালকুলেশন করে সেটা করবে। এই কারণে আমরা এখানে সবসময় পার্সেন্টেজ দিব হচ্ছে যখন লেআউট নিয়ে কাজ করবো আর কি। হ্যাঁ, মানে এই যে কন্টেইনার, রো, কলাম, এগুলো নিয়ে যখন কাজ করবো। আচ্ছা, এবার আমরা এখানে বলে দিলাম যে দেখেন আমরা যখন এটাকে 80% করলাম তখন এই যে রেড কালারের অংশটুকু কিন্তু মাঝখানে আসলো, এই লেফট অ্যালাইনে পড়ে থাকলো। কিন্তু আমরা চাচ্ছি যে এই যে ভেতরের অংশটুকু মাঝখানে থাকবে। যেরকম এইটা দেখেন ও কিন্তু দুই পাশে সমান জায়গা ছেড়ে দিয়ে মাঝখানে এসছে। এই ন্যাপবারটা কিন্তু বাঁ দিকে এসে মিলে যায়নি। ঠিক আমরাও এখানে যেটা করব, এখান থেকে আমরা যদি বলে দেই তুমি মার্জিন, যে মার্জিন, আমরা মার্জিন নিয়ে অনেক আলোচনা করেছিলাম যে মার্জিন যদি আমি এখানে বলি লেফটে হবে 30 পিক্সেল। হ্যাঁ, তারপরে এটা হলো টপে হবে 30 পিক্সেল। দেখেন টপে 30 পিক্সেল নিয়ে নিচ্ছে। আবার যদি বলি টপের পরে রাইটে হবে ধরেন 40 পিক্সেল। হ্যাঁ, আবার বটমে হবে 50 পিক্সেল। হ্যাঁ, আবার ডানে লেফটে হবে ধরেন 60 পিক্সেল। এখন এইভাবে আমরা যখন মার্জিন দিচ্ছি তখন এই দেখেন এই যে লেফট থেকে সে 60 পিক্সেল সরে গিয়েছে। দেখেন আমরা যখন এই যে এইটা দিয়েছি, এখন এইখানে আমরা এইভাবে দিব না। আমরা যেটা করব যে প্রথমে আমি বললাম যে উপরে নিচে দুইটা ভ্যালু যদি দেই তাহলে উপরে নিচে 0 আর ডানে বামে হচ্ছে আপনার অটো, অটো। আচ্ছা দেখেন, একদম দেখেন আমি উপরে নিচে 0 দিয়েছি, তাই উপরে নিচে কোনো হয়নি। প্রথম ভ্যালুটা এটা নিবে উপরে নিচে। আমি যদি এটাকে 10 পিক্সেল দেই তাহলে দেখবেন যে উপরে নিচে সে 10 পিক্সেল মার্জিন নেবে। এটা একটু বেশি দিলে বোঝা যাবে। দেখেন এই উপরের মার্জিন 100 পিক্সেল দিলাম, উপরে 100 পিক্সেল মার্জিন নিল। হ্যাঁ, দেখা যাচ্ছে। তা আমরা করলাম কি উপরে নিচে আমরা দিলাম 0, যে আমাদের উপরে কোনো মার্জিনের প্রয়োজন নাই। আর ডানে বামে আমরা অটো করে দিলাম। অটো করার কারণে ও একদম ওই যে এইটার উইথ যদি 80% হয় তাহলে কালো অংশ থাকবে 20%। সেই 20%কে সে দুই পাশে 10% ভাগ করে দিয়ে সে মাঝখানে অ্যালাইনমেন্ট হয়ে গিয়েছে। এইটা হয়েছে এই যে আমরা ডানে বামে অটো করে দেওয়ার কারণে। বুঝতে পারছেন? আর এই 0-র এখানে আমরা পিক্সেল দিলাম না এই কারণে, কারণ 0-র সাথে আপনি পিক্সেল দেন আর যা দেন তা কোনো ম্যাটার করে না আসলে। 0 তো 0, মানে 0-র সাথে আপনি 50 কিলোমিটার গুণ করলেও সে 0 কিলোমিটার হবে, 50 কেজি গুণ করলেও কোনো ব্যাপার না, 50 মাইল গুণ করলেও কোনো ব্যাপার না, 50 মিটার গুণ করলেও কোনো ব্যাপার না। এখানে 0-র সাথে আপনি যাকেই গুণ করেন সে 0ই হয়ে যাবে। এই কারণে আপনি এখানে পিক্সেল দেন, ইঞ্চি দেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে, আপনি যাই দেবেন সে 0 হয়ে যাবে। আচ্ছা, এই হলো আমরা এটাকে মাঝখানে বসিয়ে দিলাম। এখন আমি এখানে রেড কালারটা ফেলে দেবো। রেড কালারটা অ্যাকচুয়ালি আমরা রাখবো না।
So, এইটা যদি আমি রেড কালারটা না দিয়ে করতাম তাহলে আমরা এতটা ভালো বুঝতে পারতাম না। এই কারণে আমি কালারটা জাস্ট দিয়েছিলাম আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাদের কন্টেইনার নিয়ে কাজ হয়ে গেল। এবার আমরা কাজ করব হচ্ছে, আপাতত আমরা এই রো নিয়ে কাজ করছি না, এই জায়গাটাতে রো খুব ভালো ভূমিকা রাখবে না, তাই আমরা রো আর কলামকে আপাতত আমরা রেখে দিলাম, থাকুক এইটা এইভাবে। নেক্সট অপশন আমরা যখন আরেকটা সেকশন নিয়ে কাজ করব তখন রো কলামের ইয়াটা আমরা খুব ভালো করে বুঝে যাব। এইখানে আমাদের আপাতত এটা লাগছে না কি। আমরা এখন যেটা করব, এই রোকে আমরা ধরে এইখানে যে স্টাইলে গিয়ে এখানে বলবো রো, আমরা এইটুকু আপাতত জাস্ট মুখস্থ করে রাখেন, আমি পরে এটার এক্সপ্লেনেশন দিব। আমি বললাম রোয়ের এটার উইথ হবে 100%, উইথ হবে 100%। আচ্ছা, এখন আপনি বলতে পারেন যে আমরা রোয়ের উইথ 100%, দেখেন আমি যদি রোয়ের একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাকগ্রাউন্ড আমি রেড দিলাম বা আমি ব্লু দিই, গ্রিন। ওকে, এখন আপনি বলতে পারেন যে এই কালোটা হচ্ছে 100%, আর মাঝখানে যখন আমরা রেড দিয়েছিলাম সেটা ছিল 80%। তাহলে রোয়েরও তো আমরা রোয়ের দিয়েছি 100, রোয়ের এই রোটার উইথ দিয়েছি আমরা 100%, তাহলে এইটা কালোটার সমান না হয়ে সেই আগের সেই রেডটার সমান কেন হলো? কারণ এইটা রেডটা তো 80% ছিল, ও তো 80%-এর সমান হয়ে গিয়েছে, তাই না? এটা একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু একটু খেয়াল করেন, এইখানে রোটা আছে কার মধ্যে? কন্টেইনারের মধ্যে, তাই না? তো আমি কন্টেইনারের উইথ দিয়েছি 80% আর রোয়ের উইথ দিয়েছি 100%, তাহলে কন্টেইনারের থেকে রোয়ের উইথটা একটু বেশি হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে কন্টেইনারেরও যা উইথ রোয়েরও উইথ সমান হয়ে গেল। মানে রোয়ের আগে যে লাল অংশটারও এতটুকুই ছিল, এখন রোয়ের আমি রো ক্লাসের কালার দিয়েছি আমরা গ্রিন, এবং সেটাকে উইথ করেছে 100%, সেটাও দেখি কন্টেইনারের সমান উইথ নিয়েছে, যার উইথ ছিল 80%। তাহলে কি করে এটা 100% হলো? এইখানে একটু ভালো করে খেয়াল করেন, কন্টেইনারের ভিতরে রো আছে, তাহলে কন্টেইনারের কোলের মধ্যে আছে রো। তো কন্টেইনারকে যদি আমি ফাদার ধরি আর রোকে যদি আমি চাইল্ড ধরি, তাহলে এই কন্টেইনারের যা সম্পত্তি আছে, আমি যখন রো কি তার 100% পাবে। এখন কন্টেইনারের যদি 10 টাকা থাকে সম্পত্তি, তাহলে রোয়ের 100% কত হবে? 10 টাকাই। মানে বাবার যদি 100 বিঘা সম্পত্তি থাকে, তাহলে সন্তান তো 100 বিঘাই পাবে, বাবার শতভাগ তো 100 বিঘাই। এখন আরেকজনের বাবার যদি 10 বিঘা থাকে, তাহলে ওই সন্তানের তো ওই বাবার শতভাগ পাবে। এখন আপনি বলতে পারেন, যেমন জামাল আর কামাল, জামালের বাবার আছে 100 বিঘা জমি আর কামালের বাবার আছে 50 বিঘা জমি। এখন কামালও তার বাবার শতভাগ জমি পাবে, আবার জামালও তার বাবার শতভাগ জমি পাবে, কিন্তু এখন দুইজনেই কি তাহলে 100 বিঘা জমি পাবে? পাবে না। কামাল তার বাবার শতভাগ জমি পাবে 100 বিঘা, আর জামাল তার বাবার শতভাগ জমি পাবে 50 বিঘা, কারণ তার বাবার 50 বিঘাই ছিল। এই কারণে এইখানে আমরা কন্টেইনারের উইথ দিয়েছি 80%। এখন কন্টেইনারের ছেলে যেহেতু রো, তাই রোয়ের শতভাগ হচ্ছে এই কন্টেইনারের 80 ভাগ, তাই কন্টেইনারের 80% আর রোয়ের 100% সমান, কারণ রোয়ের 100% মানে কন্টেইনারের 80 বিঘা জমি, উনি এইটাই রোয়ের জন্য 100 ভাগ, কারণ তার বাবার শতভাগ হচ্ছে এই 80 ভাগ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা এইখানে এই কলাম যদি 12 হয়, -12 হয়, সেটারও উইথ হবে 100%। এইটা আমি পরে বিষয়টা বুঝায় বলবো আর কি। তা আমরা এখানে দিলাম এই কলামের, এটাকে কপি করে আনলাম এই ক্লাসটা। এগুলো আপনার আপাতত না বুঝলেও চলবে, জাস্ট একটু যতটুকু বলছে এইটুকু মুখস্থ রাখেন আর কি, বোঝার দরকার নেই। এখানেও সেম জিনিসই আমি দিব যে তোমার উইথ 100%, আর এই গ্রিন কালারটাকে আমি এখন তুলে দিলাম। এবার দেখবেন যে এইখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, এই কলামেও যদি আমি ব্যাকগ্রাউন্ডটা দিই, ধরেন এইখানে আমি দিলাম ব্লু। আচ্ছা, এই কলামের ব্যাকগ্রাউন্ড 100%, সেটাও কিন্তু ওইটুকুই হয়েছে। কারণ হচ্ছে এখানে একটু খেয়াল করেন যে কন্টেইনারের যে 80 বিঘা জমি আছে, রো তার বাবার মানে বাবার ওয়ারিশ সূত্রে সে তার বাবার 100% পেয়ে গেল, তার মানে 80 বিঘাই পেল। এখন রোয়ের সন্তান তো আবার এখানে -12,
তাহলে রো এর তো শতভাগ জমি এই কল হাইফেন 12 পাবে, কিন্তু সে তার বাবার কাছ থেকে, রো তার বাবার কন্টেনারের কাছ থেকে পেয়েছিল 80 বিঘা, তাহলে কলাম তো সেই 80, কল হাইফেন 12 তো রো এর 80 বিঘা জমিটাই পাবে, এটাই তার জন্য শতভাগ। সো এই বিষয়টা একটু টেকনিক্যালি মাথায় রাখেন। আমরা সামনে এই বিষয়ে বিশাল বিস্তারিত বর্ণনা লাগবে, তখন আমরা আস্তে আস্তে বিষয়টা মাথায় ঢুকে যাবে। আপাতত যা বললাম এটা একটু মাথায় দেখেন, আর ভিডিওটা বারবার টেনে টেনে বোঝার চেষ্টা করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আপাতত এই যে দুইটা সিএসএস আমরা লিখলাম, এই সিএসএস এর ইফেক্ট আমরা এখানে পাবো না আর কি। হ্যাঁ, এটা আমরা পরবর্তীতে গিয়ে পাবো। আপাতত এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ডিলিট করে দিলাম। এবার আমরা কাজ করব মূলত ন্যাপবার কি উপরে দিয়েছিলাম, হ্যাঁ এই যে ন্যাপবার নিয়ে মূলত আমরা এখন কাজ করব। এখন এই যে ন্যাপবারের ভিতরে আমরা যে এখানে একটা লোগো নিয়েছিলাম, আমরা যদি ন্যাপবারের মধ্যে এ কে ধরি তাহলে তো এই এগুলাকেও সে ধরে ফেলবে, কারণ এটাও তো ন্যাপবারের মধ্যে আছে, এটাও তো ন্যাপবারের মধ্যে আছে। এই জন্য এই এটাকে, এটা যেহেতু আলাদা এই ন্যাপবারগুলো থেকে, এই এগুলা থেকে যেহেতু এটা আলাদা, এটা একটা লোগো, এই জন্য এইটার একটা ক্লাস লিখে দিই আমরা, এটার একটা ক্লাস দেই, আমরা নাম দিলাম ন্যাপবার ব্র্যান্ড, NAVBAR, ন্যাপবার হাইফেন BRAND, একটা ক্লাস দিলাম, ইউনিক একটা ক্লাস দিলাম, যাতে আমি যদি এই ক্লাসটা ধরে কল করি তাহলে যেন শুধু এটাই হয়, এই এগুলাকে যেন না ধরে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি এখানে আসলাম, এই ন্যাপবার ব্র্যান্ডটা আছে কার মধ্যে, ন্যাপবার ব্র্যান্ড, এই ন্যাপবার ব্র্যান্ডটা আছে ন্যাপবারের ভিতরে, এই ন্যাপবার ব্র্যান্ডটা আছে এই ন্যাপবারের ভিতরে। তাই আমি এইখানে প্রথমে আমি এখানে ন্যাপবারকে কল করলাম ডট NAVBAR ন্যাপবার, এরপর স্পেস দিয়ে আবার ডট ন্যাপবার ব্র্যান্ড, মানে এই যে এটাকে আমি কপি করে নিই। প্রথমে আমি এই ন্যাপবার দিলাম ডট ন্যাপবার, তারপরে স্পেস দিয়ে ডট ন্যাপবার ব্র্যান্ড, এই যে ডট ন্যাপবার, তারপরে স্পেস দিয়ে ডট ন্যাপবার ব্র্যান্ড। তার মানে এই ন্যাপবারের মধ্যে যে ন্যাপবার ব্র্যান্ড আছে এটাকে ধরা হলো, এটাতে এটাই বোঝায়, এটার মধ্যে এটাকে ধরলাম, তার মানে আমি আলটিমেটলি এই এ ট্যাগটাকে ধরলাম। মানে আমি যদি এখন এখানে সিএসএস করি তাহলে এই লোগো LOGO লোগো এই টেক্সটার উপরেই আমার লেখালেখি হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার এইখানে আমরা সিএসএস এর সিনট্যাক্স কার্লি ব্রেসেস দিলাম, দেওয়ার পরে একটু খেয়াল করবেন, আমি বললাম কি যে তোমার ফন্ট সাইজ হবে, এই যে ফন্ট সাইজ হবে ধরেন 22 px, তাহলে দেখবেন যে এইখানে এটা একটু বড় হয়ে গেল। ওকে, একটু বড় হলো, ধরেন আমি আরেকটু বাড়িয়ে দিই 28 px, হ্যাঁ, তাহলে এটা মোটামুটি বেশ বড় হলো। এবার আমি বললাম তোমার ফন্ট ওয়েট হবে, ফন্ট ওয়েট মানে ওই যে বোল্ড করব, বলে দিলাম বোল্ড। ওকে, তাহলে দেখবেন এটা একটু মোটাও হলো। এবার আমি বললাম যে এই যে ন্যাপবার ব্র্যান্ডটা আছে এটার জন্য আমরা একটা ধরেন কালার সেট করে দিই, যে তোমার কালার হবে হচ্ছে, আমি একটা কালার দিয়ে দিই অরেঞ্জ কালার, অরেঞ্জ। ওকে, ফাইন। তাহলে দেখেন অন্য কোনো এ কে কিন্তু ধরছে না, মানে এই যে ন্যাপবার ব্র্যান্ড এইটা কিন্তু অন্য কোনো এর ক্লাস হিসাবে ব্যবহার করি নাই, ফলে অন্য কোনো একে সে ধরছে না, শুধু এইটাকেই সে ধরবে, কারণ এই ক্লাসটা অন্য কোথাও ব্যবহার করি নাই। ওকে, ফাইন। এখানে আমরা একটা হ্যাশ দিয়ে রাখি, এই যে href, কোনো লিঙ্ক আপাতত দিচ্ছি না। আচ্ছা, ফাইন। এইবার এই যে এইখানে যেটা আমি করলাম দেখেন, ঠিক শুধুমাত্র এইটাকেই সে ধরলো, অন্য কাউকে সে ধরলো। আচ্ছা, ফাইন। এবার আমরা আবার এই ন্যাপবারটাকে, এই যে ন্যাপবার, এটাকে আমরা এবার এটা সিএসএস করে আমরা চাচ্ছি যে এই দুইটা, এই যে লোগো আর ইউএলটা পাশাপাশি যেতে আর কি। হ্যাঁ, সো এইখানে এই যে এই জায়গাটাতে যে আমি এই যে ন্যাপবারকে, শুধু ন্যাপবারকে কোথাও নিয়েছি না, নেইনি, তাহলে এই জায়গাটাতে আমি শুধু ন্যাপবার নিয়ে একটা ক্লাস নিই, ন্যাপবার, শুধু ন্যাপবার নিয়ে এখানে আমি বললাম যে ডিসপ্লে, এই যে ডিসপ্লে হাইফেন ফ্লেক্স করে দেবো আমি। হ্যাঁ, ফ্লেক্স, এই যে ডিসপ্লে সিএসএস প্রপার্টি, তার ভ্যালু দিলাম ফ্লেক্স, ফলে কি হলো দেখেন, এটা কিন্তু নিচে ছিল, পাশাপাশি চলে আসছে, দেখছেন, পাশাপাশি। এইবার এখানে আমি আরেকটা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করব, এখানে দেব জাস্টিফাই, এই যে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিব, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড হবে না, স্পেস ইভেনলি হবে না, স্পেস বিটুইন হবে। যখন এটা দিব দেখেন এই দুইটাকে দুই মাথায় পাঠিয়ে দিয়েছে।
এই লোগোটা এই পাশে থেকে গেছে আর এই পাশে ন্যাবের আইটেমগুলো এই পাশে চলে গিয়েছে। আচ্ছা, আমি এখন একটু এই হেডারের যে ব্যাকগ্রাউন্ড এটা একটু কমেন্ট করে রাখি, পরে আপনাদেরকে বুঝাবো এটার কারণে। আচ্ছা, এই যে আমাদের এখানে কিন্তু এই লেখাগুলো আছে, এইটাকেও আমি কালো যে হোয়াইট দিয়েছিলাম, তো আপাতত আমি একটু রেড কালার করি, পরে চেঞ্জ করে দিব আর কি। এই যে এখানে একটু খেয়াল করেন যে এই যে দেখেন বুলেট পয়েন্টগুলো আছে, তাই না? ম্যাপ বাড়াতে বুলেট পয়েন্টগুলো থাকে। তারপরে এই যে বুলেট পয়েন্টের আর এই যে হোম, এই দুটার মাঝখানে একটা প্যাডিং আছে, এই প্যাডিংও তো আমার দরকার নেই। এই কারণে আমরা হচ্ছে এই ইউএলকে ধরব। ইউএলকে ধরা মানে কি, আমরা এই ইউএলকে না ধরে আমরা ধরবো হচ্ছে ইউএল এর ভিতরে যে আমরা একটা ক্লাস ব্যবহার করেছি যার নাম হচ্ছে ন্যাপ বা ন্যাপ, এই ক্লাসটাকে ধরবো, যাতে সে অন্য কোনো ইউএলকে না ধরে। আমি তো এই ইউএল অন্য কোথাও ব্যবহার করতে পারি, সেটাকে যেন না ধরে। তাই এই যে ন্যাপ বার ন্যাপটা কোথায় আছে, এই আলটিমেটলি ন্যাপ বার ট্যাগে মানে ক্লাসের মধ্যে আছে, মানে এই ডিবের ভিতরেই তো এই ইউএলটা আছে। তাহলে আমরা এই ন্যাপ বারের ভিতরে এই ন্যাপ বার ন্যাপকে ধরবো। এই কারণে আমরা সিএসএসে গিয়ে আমরা প্রথমে বললাম এই যে এখানে আমরা করি, আমরা বললাম যে ন্যাপ বারের ভিতরে যে ডট এনএভি বিআর ন্যাপ বার হাইফেন ন্যাব আছে, ন্যাপ বার ন্যাপ এইটা আছে, এইটার ভিতরে ধরলে এখন এইটা ধরা মানে কিন্তু ইউএলকে ধরা হলো। ভালো করে খেয়াল করবেন, এই যে ন্যাপ বারের মধ্যে যে ন্যাপ বার ব্রাঞ্চ, সরি ন্যাপ বার ন্যাপ, এইটার মানে কিন্তু এই ইউএলকেই ধরলাম। দেখেন এখানে যাই, এই যে ন্যাপ বারের ভিতরে যে ন্যাপ বার ন্যাব আছে তার মানে কি ইউএলই তো হইল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে গিয়ে আমি যদি বলি যে তোমার কোনো প্যাডিং থাকতে পারবে না, প্যাডিং হবে 0, আমি এখানে দিয়ে দিলাম 0, তাহলে দেখবেন যে এইখানে প্যাডিং 0 হয়ে যাবে। আমি যদি বলি মার্জিনও তোমার 0 হবে, মার্জিন 0। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখানে বলবো যে তোমার কোনো লিস্ট স্টাইল থাকতে পারবে না, লিস্ট স্টাইল হবে নান, লিস্ট স্টাইল হবে নান, ঠিক আছে। সরি, আমি আবার লিখি LIST, লিস্ট স্টাইল হলো NONE, না। তাহলে এই বুলেট পয়েন্টগুলো থাকবে না, চলে গেছে, ঠিক আছে। এইবার আমরা আরেকটা ক্লাস এখানে দিব, বলবো তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিসপ্লে হবে ফ্লেক্স। তাহলে এরা পাশাপাশি চলে আসবে, দেখেন একদম পাশাপাশি চলে আসছে, কোনো ইয়ার নাই, একদম পাশাপাশি ন্যাপারের মতো ইয়ার চলে আসছে। আচ্ছা, এবার আমরা আমাদের হোম অ্যাবাউট সার্ভিস এই মাঝখানে একটু গ্যাপ দেওয়া দরকার, এটা একদম গায়ে গায়ে মিলে আছে। এই গ্যাপটার জন্য আমরা যেটা করতে পারি যে এই যে দেখেন এইখানে এই ন্যাপ বারের ভিতরে ন্যাপ বার ন্যাপ, তার মধ্যে ন্যাপ লিঙ্ক মানে এই যে হোম এটা কিন্তু একটা ট্যাগ, তারপরে এখানে অ্যাবাউট এটা কিন্তু একটা ট্যাগ, এবং এখানে সার্ভিস এটা কিন্তু একটা ট্যাগ, এবং সবার ক্ষেত্রেই দেখেন প্রত্যেকটা এই ট্যাগের মধ্যে মানে লিস্ট আইটেম বা মেনু আইটেমে প্রতিটা ইয়াতে একটা করে ক্লাস নেওয়া হয়েছে, সেম ক্লাস, সেটা হচ্ছে ন্যাপ লিঙ্ক। তাহলে আমি যদি বলি যে ন্যাপ বারের ভিতরে যে ন্যাপ বার ন্যাব আছে আর তার মধ্যে যে ন্যাপ লিঙ্ক আছে তাকে তুমি ধরো, তাহলে কিন্তু যখনই ন্যাব লিঙ্ক ধরবে তখন সবগুলো ন্যাব লিঙ্কে সে ধরে ফেলবে। এবার আমি যদি এখানে গিয়ে বলি যে এই যে আমি এই অংশটুকু ধরেন কপি করে নিই, যে ন্যাব বার ন্যাব, এটাকে কপি করে এইখানে আমি পেস্ট করে দিলাম। এবার বললাম যে ন্যাব বারের মধ্যে যে ন্যাব বার ন্যাব আছে তার মধ্যে যে ডট এনএভি ন্যাব হাইফেন লিঙ্ক আছে, এই লিঙ্কে সে ধরবে। ধরে এখান থেকে আমরা বলে দিলাম যে তোমার মার্জিন, সরি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং, মার্জিন প্যাডিংয়ের খুব সুন্দর একটা বৈশিষ্ট্য আছে, এইখানে প্যাডিংটা ইম্পর্টেন্ট, মার্জিনটা এখানে দেওয়াটা ঠিক হবে না, সেটা আমি পরে বলছি। তা আমরা এখানে প্যাডিং দিয়ে আমরা বললাম কি যে তোমার উপরে নিচে দিব হচ্ছে আমরা 5px বা 8px, হ্যাঁ, আর ডানে বামে হচ্ছে 12px, এটা দিলাম। এখন আমরা বুঝতে পারবো যে এই, আচ্ছা প্যাডিংটা দেওয়ার আগে আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে ভালো বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে দিলাম আমি হচ্ছে গ্রিন বা ব্লু, ব্যাকগ্রাউন্ড দিলে আপনারা এই প্যাডিংয়ের বিষয়টা ভালো বুঝবেন। এখানে ধরেন আমি দিলাম হচ্ছে ওকে, আমি ব্লুই দিই, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। হ্যাঁ,
এবার যদি প্যাডিংটা দিই আপনারা খুব ভালো বুঝতে পারবেন। এই যে প্যাডিংটা দিয়ে দিলাম, এবার বললাম যে তোমার উপরে নিচে আমি দিলাম হচ্ছে 8px এবং ডানে বামে 12px। তাহলে দেখবেন যে এইখানে এই যে সুন্দর করে প্রতিটার ভিতরে প্যাডিং হয়ে গেছে। এখন আমি যদি এই প্যাডিং না দিয়ে মার্জিন দিতাম তাহলে কি ঘটনা ঘটতো দেখেন। আমি এটাকে ইয়া করে রাখি, কমেন্ট করে রাখি। এবার আমি মার্জিন দিই, মার্জিন দিয়ে বললাম তোমার উপরে নিচে 8px ডানে বামে 12px। তাহলে মার্জিন হইলে কি করতো দেখেন, এই যে প্যাডিং তো ভেতরের জায়গা বাড়াতো, আর মার্জিন হচ্ছে বাইরের জায়গা বাড়িয়ে দিয়ে ওকে সরিয়ে দিয়েছে। এটা দেখলে আমাদের ইয়াটা খুব ভালো লাগতো না, এই কারণে এখানে আমি প্যাডিংটা, মার্জিনটা এখানে ইম্পর্টেন্ট, মানে ইয়া না, অ্যাপ্রোপ্রিয়েট না, প্যাডিংটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি ফেলে দিচ্ছি, জাস্ট বোঝানোর জন্য এটা দিয়েছিলাম। এবার আমি বললাম যে তোমার ফন্ট সাইজ হবে, আমরা সাধারণত 12 থেকে 14 পিক্সেলের মধ্যে দিয়ে থাকি, 14px। ওকে, আর একটু বড় দেই, 16px। আচ্ছা ফাইন। এবার আমরা হচ্ছে ফন্ট ওয়েট এইটাই থাকবে। আচ্ছা এখন দেখেন, এবার হচ্ছে আমি এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা কালো করেছিলাম সেটা দিয়ে দিই। আচ্ছা এখন দেখেন, সরি এটা তো হোয়াইট করেছিলাম, ব্যাকগ্রাউন্ড কালো করেছিলাম হচ্ছে এই হেডারের, এটাকে আমি ইয়ে করে দিচ্ছি। এই দেখেন আমাদের মোটামুটি ইয়াটা এরকম হলো আর কি। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করবেন যে দেখেন এই যে হোম অ্যাবাউট সার্ভিস, এটা কিন্তু উপরের দিকে উঠে আছে, উপরের দিকে উঠে আছে না, একদম উপরে গায়ে গায়ে মিলে আছে। এটার জন্য আমরা একটা সিএসএস করব, সেটা হচ্ছে এই যে ন্যাববারের যে ন্যাববার ন্যাব আছে যেটা আর কি। হ্যাঁ, ন্যাববার ন্যাব দুই জায়গাতে আমাদের এটা দিতে হবে। এই ন্যাববার ন্যাব যেখানে যেখানে ডিসপ্লে ফ্লেক্স করেছি আমরা, হ্যাঁ যেখানে যেখানে আমরা ডিসপ্লে ফ্লেক্স করেছি এইখানে এই যে ন্যাববার ন্যাবের মধ্যে গিয়ে আমাদের বলতে হবে তোমার এটা হবে ALIGN, অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমসকে আমরা করব সেন্টার। যখন অ্যালাইন আইটেমকে আমরা সেন্টার করব তখন দেখেন ও একদম হুবহু মাঝখানে এসে বসে গেছে। আচ্ছা, এরপরে হচ্ছে এইখানে এই লোগোটাকেও আমরা অ্যালাইন আইটেম সেন্টার করব। ওকে, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ন্যাপবারকে আমরা এই করেছিলাম জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, এটাকেও আমরা সেম জিনিসটা দিব, অ্যালাইন আইটেমস সেন্টার। ওকে, এবার আমরা যেটা করব এই যে এই যে হেডার, হেডারের এটাতে আমরা একটা প্যাডিং দিতে পারি, PADDING প্যাডিং আমরা দিলাম হচ্ছে ডানে বামে 0 আর উপরে নিচে আমরা ধরেন হচ্ছে 20px প্যাডিং দিয়ে দিলাম। তাহলে এটা মোটামুটি একটু চওড়া হয়ে যাবে। হেডার ডট আচ্ছা, এখানে আমরা উপরে নিচে, সরি আমি মুখে বলছি উপরে নিচে কিন্তু এমনি দিয়েছি হলো ডানে বামে, উপরে নিচে 20px এবং ডানে বামে 0। ঠিক আছে, আমরা কিন্তু ডানে বামে দিব না, উপরে নিচে আমরা 20px দিলাম, ডানে বামে 0 দিলাম। ওকে, আর একটু কম দিলে বোধহয় ভালো হয়, জাস্ট 15 দিয়ে দেখি, উপরে নিচে 15px। ওকে ফাইন। এখন দেখেন আমাদের একটা ওয়েবসাইটের হেডার তৈরি হয়ে গেল, কত সুন্দর হেডার আমরা তৈরি করে ফেললাম। এবার আমরা চাচ্ছি যে এখানে হোভার করলে যেন একটা কালার চলে আসে, সেই হোভার করার জন্য আমরা এখানে একটা কালার দিতে পারি। এই যে যে ন্যাব লিঙ্ক দিয়েছিলাম আমরা, এই যে ন্যাব লিঙ্ক কোথায়, এই যে এই পুরো ন্যাব লিঙ্কটাকে আমরা এখানে কপি করে আমরা এই যে নিচে চলে আসলাম, বা এই যে ন্যাব লিঙ্কে ঠিক এখানে এসে আবার পেস্ট করে দিলাম। এইবার এটার সাথে একটা সুডো ক্লাস দিতে হবে, ডাবল কোলন দিয়ে HOVER, সরি সিঙ্গেল কোলন দিয়ে HOVER, হোভার দিয়ে এবার আমরা এই CSS এর সিনট্যাক্স দিয়ে কার্লি ব্রেসেস দিয়ে আমরা বললাম যে তোমার কালার হয়ে যাবে অরেঞ্জ। ওকে, একটু খেয়াল করেন এই যে অরেঞ্জ কালার এটা হয়ে যাবে। এখন যখনই আমরা এটা কোনটার উপরে হোভার করছি দেখেন অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে, যেটার উপরে আমরা এই যে হোভার মানে মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি তখনই ওইটা অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে।
সো এইভাবে আমরা একটা সুন্দর করে, দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস ন্যাপবার তৈরি করে ফেললাম। এই হচ্ছে আমরা এই টেবিল দিয়ে যে হেডারটা তৈরি করেছিলাম, অ্যাকচুয়ালি আমাদের হেডার তৈরি করতে হবে এইভাবে। এখন একটু খেয়াল করি, আমরা যখন এটাকে ধরেন এই যে ছোট মনিটরে আনবো, অটোমেটিক্যালি দেখেন ও কিন্তু ঢেকে ঢেকে যাচ্ছে না যে আমাকে স্ক্রল করে আনতে হচ্ছে। রেসপন্সিভ, দেখছেন একদম রেসপন্সিভ। আমরা মোবাইলেও কিন্তু এটাকে হুবহু এরকম দেখতে পাচ্ছি, রেসপন্সিভ। যত বড়ই করি, যত ছোটই করি, কোনো সমস্যা হচ্ছে না। ফুল ন্যাপবারটাকে আমরা দেখতে পাচ্ছি, ফুললি রেসপন্সিভ। ঢেকে যাচ্ছে না যে ডান দিকে বা দিকে আমরা স্ক্রল করে এটাকে ডানে বামে করে এটাকে আনতে হচ্ছে, এরকম না। বড় করলেও ফুল ন্যাপবার দেখা যাচ্ছে, ছোট করলেও ফুল ন্যাপবার দেখা যাচ্ছে। মানে এটাকে আপনি রেসপন্সিভ একটা হেডার বলতে পারেন। একটা ওয়েবসাইটে রেসপন্সিভ হেডার বা ন্যাপবার তৈরি হলো আমাদের। যদিও এটা এখন 100% রেসপন্সিভ না, এটা আমরা আরও পরে গিয়ে, এখনই ওই জিনিসটা এখন দেখাবো না, তাহলে আমরা এই মুহূর্তে বা এখন যে লেভেলে আছি সেটা এখন আমরা নিতে পারবো না। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমাদের সেকশন। আপনাদের নেক্সট ক্লাসে এই অংশটা তৈরি করে দেখাতে হবে আমাকে, হ্যাঁ। তবে হুবহু এরকম থাকলে হবে না, ডিফারেন্ট ডিজাইন করতে হবে। আমি যেরকম অরেঞ্জ কালার দিয়েছি, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিয়েছি, আর এইখানে ডিফল্টভাবে সাদা দিয়েছি, হোভার করলে অরেঞ্জ দিয়েছি। আপনি ভিন্ন ভিন্ন কালার তৈরি করে আমাকে দিবেন। হুবহু এরকম করলে চলবে না। আপনাদের একটা কাজ কিন্তু হয়ে গেল, এটা লিখে রাখেন, ঠিক আছে? আপনাদের আরও হোমওয়ার্ক থাকবে, সামনে যা আজকে যা যা করবো সেটা আপনাদের বাসায় হোমওয়ার্ক থাকবে এবং এটার উপরে মার্কিং হবে, ঠিক আছে? ওকে, ফাইন। এবার আমরা হচ্ছে একই সাথে একটা ফুটার করে ফেলি আর কি, হ্যাঁ। তো ফুটার করার জন্য মাঝখানে আমরা কন্টেন্ট এরিয়া নিয়ে নিই একটা। তো কন্টেন্ট এরিয়া নেওয়ার জন্য আমরা HTML এ আসি। আমাদের ন্যাপবারটা শুরু হয়েছে, এই যে হেডারটা শুরু হয়েছে এখানে এবং হেডারটা শেষ হয়েছে এখানে। আমরা একটা এইখানে একটা কমেন্ট লিখে দিতে পারি যে হেডার স্টার্ট। আবার এটার নিচে গিয়ে যেখানে শেষ হয়েছে এখানেও আমরা একটা কমেন্ট লিখে দিতে পারি হেডার এন্ড। আবার এটার নিচে এসে আবার একটা কমেন্ট করি, আমরা বলি যে বডি এরিয়া বা কন্টেন্ট স্টার্ট। আবার এইখানে লিখে দেই কন্টেন্ট এন্ড। ঠিক এটাকে আবার কপি পেস্ট করে আমি নিচে দিয়ে দিলাম এবং এইখানে আমি লিখে দিচ্ছি ফুটার স্টার্ট, ফুটার এন্ড, ঠিক আছে? সো আমরা আগে এই ইয়াটা নেই, আমরা কি বলে এটাকে, কন্টেন্টটা আমরা একটু তৈরি করে ফেলি। এখনই আমরা ওই যে রো আর কলামের পার্থক্যটা বুঝে ফেলবো আর কি, হ্যাঁ। আচ্ছা, ফাইন। এবার আমরা প্রথমেই আমরা এটাকে নিচ্ছি হচ্ছে কন্টেন্ট। তাহলে আমরা প্রথমে একটা ক্লাস নিই। আমরা যদি ডট দিয়ে, ডট মানে ক্লাস, ডট দিয়ে CONTENT কন্টেন্ট এটা নেই। আমরা আরেকটা নাম দিই কন্টেন্ট, কি নাম দিব আমরা, CONTENT কন্টেন্ট এরিয়া -ARE এরিয়া, একটা ভিন্ন নাম দিলাম। আচ্ছা, এই যে কন্টেন্ট এরিয়ার ভিতরে এসে আমরা একটা কন্টেইনার নিব, CONTAINER কন্টেইনার। ওকে, কন্টেইনারের ভিতরে এসে আমি নিলাম রো। রোয়ের মধ্যে এসে আমরা এখানে চাচ্ছি দুইটা কলাম থাকবে, একটু ভালো করে খেয়াল করবেন। আমরা চাচ্ছি যে এই যে বডি এরিয়া যেটা মানে মেইন কন্টেন্ট এরিয়া, এখানে দুইটা কলাম থাকবে, ডান পাশে একটা সাইড বার থাকবে, বা পাশে মূল কন্টেন্ট এরিয়াটা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা এই রোয়ের ভিতরে আমরা দুইটা কলাম নিব। তাহলে আমরা বললাম কল হাইফেন, আমরা ধরেন টোটাল হচ্ছে 100%। তাহলে টোটাল, এইখানে একটা বিষয় আছে, আমরা ওয়েবসাইটে আমরা যে এখানে একটু আমি ওপেন করি, এই যে আমরা ওয়েব পেজটা দেখি, এই ওয়েব পেজকে 12টা কলামে বিভক্ত করা হয়। একটু আপনারা নোট ডাউন করে নেন, আমি এখানে লিখে দিই মিনিট। আচ্ছা, এইখানে আরেকটা বোধহয় নিয়েছিলাম, আরেকটা ছিল না।
এটা বোধহয় ওয়েব ডিজাইনের মধ্যে আছে। ঠিক আছে, একটা ওয়েবসাইটকে এই যে পত্রিকায় যেমন দেখেন না কলাম, পত্রিকায় কলাম ওয়াইজ এরকম একটা পত্রিকায় 7-8টা কলাম থাকে এভাবে, ঠিক একইভাবে একটা ওয়েব পেজকে 12টা কলামে বিভক্ত করে, 12টি, হ্যাঁ, নাম্বার অফ কলাম একটা ওয়েব পেজে, চওড়াকে 12টা কলামে বিভক্ত করে। নাম্বার অফ কলাম হচ্ছে, আমি এখানে ইকুয়াল দিয়ে 12টা কলামে বিভক্ত করে। এখন এই বিষয়টা কীরকম সেটা আমি এমএস ওয়ার্ড দিয়ে দেখালে একটু ভালো হয়। এখানে হচ্ছে আমি একটা এমএস ওয়ার্ড এর নিয়ে নিই। ওকে, একটু খেয়াল করেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আমি এটাকে লেআউট থেকে ওরিয়েন্টেশনটাকে ডেসক্রাইব করি। ওকে, ফাইন। এবার আমি জাস্ট এখানে একটা টেবিল নিয়ে নিই, হ্যাঁ, টেবিল ইনসার্ট, এগুলো আপনার না জানলেও চলবে, আমি জাস্ট বোঝানোর জন্য নিচ্ছি। টেবিল ইনসার্ট করে ধরেন আমি এখানে রো নিব হচ্ছে ধরেন 3টা বা 3টা রো নেই, আর কলাম নিব হচ্ছে আমি 12টা। ওকে, এবার আমি যদি ওকে দিই তাহলে আমরা দেখব যে এখানে 3টা রো এবং 12টা কলাম তৈরি হয়ে গেছে। এবার এটাকে যদি আমি এইভাবে আমি একটু বড় করি, এটাকে একটু ছোট করি, একটা ওয়েবসাইট কিভাবে তৈরি হয় সেটা একটু ভালো করে খেয়াল করবেন, হ্যাঁ, এইভাবে একটু তৈরি করি। ওকে, ফাইন। একটু খেয়াল করেন, আমরা হেডার নিয়েছিলাম, এই সবগুলো কলামকে মার্জ করে ফেলেছিলাম, রাইট ক্লিক করে এখানে মার্জ সেল, তাহলে একটা হয়ে গিয়েছিল। এবং এই কলামটাকে আমরা ব্যাকগ্রাউন্ড, এখানে যদি এই কলামটার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে এখান থেকে আমরা ব্ল্যাক। ওকে, ফাইন। এবার এই কলামের এইখানে আমরা এখানে ধরেন লিখে দিলাম হচ্ছে লোগো, আর এখানে ডান পাশে গিয়ে আমরা এখানে লিখে দিলাম হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট। এখানে ধরেন আমরা একটু গ্যাপ দিয়ে দিলাম, জাস্ট আমি ডেমো বোঝানোর জন্য এই কাজটা করছি আর কি, হ্যাঁ। এরকম আমরা ন্যাপবার তৈরি করলাম। এবার এটাকে হুবহু মাঝখানে রাখতে চাইলে এটাকে সিলেক্ট করে এই যে লেআউট থেকে আমি এইখানে দিয়ে বলবো যে এটা হুবহু মাঝখানে থাকবে, দেখেন হুবহু মাঝখানে হলো। সেম এই কাজটাই কিন্তু আমরা ওই যে জাস্টিফাই অ্যালাইন, এই যে ভার্টিক্যালি হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার, আর হরিজন্টালি হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এইভাবে আমরা করি। আচ্ছা, ঠিক ফুটারে কি হয় সাধারণত, আমরা যদি একটা ওয়েবসাইটে ফুটারে যাই, এটাকে একটু বড় করি, ধরেন ফুটারে আপনি 3টা কলাম করবেন। আমি যে কোনো একটা ওয়েবসাইটের ফুটারটা একটু দেখে আসি, যে এখানে এটার কি ফুটার এখানে দেখাচ্ছে না, যে কোনো একটা এইখানে একটু ইয়াটা দেখাচ্ছে, আমি একটা আমার ফুটারটা থেকে msohail.com, আচ্ছা এইখানেই আমি একটু দেখাই আমাদের এই ওয়েবসাইটটার একদম নিচের দিকে। আমি যদি ফুটারে চলে আসি, হ্যাঁ, জাস্ট আ মিনিট, অথবা হচ্ছে হ্যাঁ এটা দিয়ে দেখতে পারি। এই দেখেন এইটুকু একটা কলাম, এইটুকু আর একটা কলাম, এইটুকু আর একটা কলাম, এইটুকু আর একটা কলাম, দেখেন এই যে ভাগ করা হয়ে গেছে কিভাবে। আবার আরেকটা ইয়া হচ্ছে তরুকল্প, আমি আরেকটা ওয়েবসাইটে যাচ্ছি, দেখেন এই ওয়েবসাইটের এই যে ফুটারে যদি আমরা চলে আসি, দেখেন এইটা হচ্ছে 3টা কলামে বিভক্ত, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখন আপনার ওয়েবসাইটের ফুটারটা আপনি কয়টা ভাগে বিভক্ত করবেন, 3 ভাগ না 4 ভাগ না 2 ভাগ, সেটা নিতান্তই আপনার উপরে ডিপেন্ড করে। আবার আরেকটা আছে শুধু তরুকল্প, যদি আমি দিই আরেকটা ওয়েবসাইটে আমি যাই, এইখানে আমরা যদি একটু ফুটারে চলে যাই, দেখেন এইখানে 4টা অংশে বিভক্ত করেছে, হ্যাঁ। এখন আপনি কয়টা অংশে বিভক্ত করবেন আপনার ওয়েবসাইটের ফুটারকে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে এখানে কিন্তু কলাম 12টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12,
আপনি যদি 3 ভাগে ভাগ করেন তাহলে 4টা করে কলামকে আপনি মার্জ করবেন। এই যে 4টা, রাইট ক্লিক করে মার্জ। আবার এই 4টা রাইট ক্লিক করে মার্জ। আবার এই 4টা রাইট ক্লিক করে মার্জ। এই যে আপনি মার্সেল করলেন, মানে এইটাকে আমরা বলতে পারি কি হলে, এটা কল হাইফেন 4 কলাম মিলে একটা করেছি, তাহলে কল হাইফেন 4। আচ্ছা, 4 কলাম মিলে করেছি। আবার এটাও তাহলে কল হাইফেন 4, আবার এটাও কল হাইফেন 4। এখন কি হলো দেখেন, এই যে 4 আর এই 4, 8 আর এই 4, 12। আর এইটার কলাম কিন্তু হলো কি জানেন, এইটার কলাম কিন্তু হইল সিওএল কল হাইফেন 12। একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু পুরো 12 কলামকে আমরা মার্জ করে ফেলছি। তাহলে এটা 12টা কলাম মিলে হলো একটা কলাম, আর এটা 4টা কলাম মিলে হলো এই কলাম, আর আবার 4টা কলাম মিলে হলো এই মাঝখানের কলাম, আবার 4টা কলাম মিলে হলো এই মাঝখানে এই লাস্টের কলাম। মোট 12টা কলামই, কিন্তু আপনি যেভাবেই হিসাব করেন আপনি 12টা কলামই হবে। অথবা এইটাকে আমরা অন্যভাবেও করতে পারতাম। আমি একটু ইয়া করে দিই, আনডু। এই যে আমরা আলাদা এই 4টা করে করলাম, এটাকে আমরা এইভাবে না করে ধরেন এই প্রথম 3টাকে আমরা মার্জ করলাম 3টা মিলে, আবার এই লাস্টের 3টাকেও আমরা 3টা দিয়ে মার্জ করলাম, মার্জ। আর মাঝখানে 6টা মার্জ। ওকে, তাহলে দেখেন এইখানে কি হলো, এইখানে কি হলো, কল হাইফেন 3, মানে 3 কলাম মিলে একটা হয়েছে। লাস্টেও কিন্তু কল হাইফেন 3, 3 কলাম মিলে একটা। আর মাঝখানেরটা কি হলো, কল হাইফেন 6। তাহলে এখনো হিসাব করলে দেখবেন সে 12টাই হচ্ছে, কারণ আপনি তো 12টা কলামকেই মার্জ করে আপনি 3টা কলাম বানাইছেন। তাহলে টোটাল তো নাম্বার অফ টোটাল কলাম তো 12টাই হবে। একটা ওয়েবসাইট আপনি যেভাবে করেন, আবার মেইন কন্টেন্ট এরিয়াটা যদি আপনি এরকম করে করেন, এটাকেও আমি ব্ল্যাক কালার দিয়ে দিলাম। হ্যাঁ, এখন মেইন কন্টেন্ট এরিয়াটাকেও যদি আপনি এভাবে করেন যে এই 3টা মিলে বা এই 4টা মিলে হবে সাইড বার, তাহলে এটাকে আমি রাইট ক্লিক করে মার্জ সেল করলাম। তাহলে এখানে কি হবে, কল হাইফেন 4। আর এইখানে 8টা মিলে হবে 8টা মিলে আমি মার্জ করে দিলাম। তাহলে এইখানে আসলে কয়টা কলাম হবে, কল হাইফেন 8। তাহলে এখানেও দেখেন সে 8 আর 4 12। আমরা কিন্তু ঘুরে ফিরে সেই 12টার মধ্যে আটকে আছি, কারণ একটা ওয়েবসাইটের মোট নাম্বার অফ কলাম সংখ্যা হচ্ছে 12টা। প্রতিটা রোয়ের মধ্যে 12টা করে কলাম থাকবে। এখন আপনি যদি ওখানে 2টা কলাম দেখাইতে চান, তাহলে আপনি এই 12 কলামকে মার্জ করে 6 6 12 করতে পারেন, 9 আর 3 12 করতে পারেন, 8 আর 4 12 করতে পারেন, 5 আর 7 12 করতে পারেন। মানে 2টার যোগফল কিন্তু 12 হতে হবে। ঠিক এইভাবেই আপনাকে কলামগুলো অ্যাসাইন করতে হবে। এখন আমরা এখানে যেহেতু দেখলাম, তাহলে আমরা এখন এখানে চলে আসেন আমাদের যে ওয়েবসাইট, সেখানে আমরা এই মাঝখানে এটাতে করি। ধরেন আমরা এখানে এই যে এই কাজটা করবো, যে এমএস ওয়ার্ডে এখানে যেটা করেছি যে 8 কলাম মিলে একটা করেছি আর 4 কলাম মিলে একটা করেছি, মানে সাইড বারটা হবে আমার 4 কলামের আর মেইন কন্টেন্টটা হবে আমার 8 কলামের। এইভাবে আমরা করতে চাচ্ছি। তাহলে আমরা এখানে এই যে সিএসএস ইয়া করেছিলাম, এই রোয়ের মধ্যে আমরা 2টা কলাম নিব। একটা প্রথম কলামটা হলো 8 কলামের, কল হাইফেন 8, এটা দিলাম। ঠিক এইটা নিচে এসে মানে একই রোয়ের ভিতরে, এটা কিন্তু এই কলামের ভিতরে আর একটা কলাম হবে না, কিন্তু এই রোয়ের মধ্যে 2টা কলাম হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এত সময় কি করেছি, একটা ডিবের ভিতরে আরেকটা নিয়েছি, একটা ডিবের ভিতরে আরেকটা নিয়েছি। এইবার কিন্তু আর এই ডিবের ভিতরে এসে আবার কলাম 4 নিতেছি না। খুবই ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করেন। আমি যদি এখানে বলে দিই কল হাইফেন 4, তাহলে হইল কি, এই কলামের মধ্যে আবার এই কলাম নিলাম না। তা আমরা কি এমএস ওয়ার্ডে যদি যাই, আমরা কি এই যে এই পাশের যে 8 কলাম, আমি এটাকে একটু কালার করি। এটার কালার দিলাম হচ্ছে ধরেন গ্রিন, আর সাইড বারের কালার দিলাম হচ্ছে ব্লু, জাস্ট বোঝার জন্য। ওকে, ব্লু।
এখন একটু খেয়াল করেন তো, আপনার এই যে 4 কলাম কি এই 8 কলামের ভিতরে হবে নাকি তার পাশে হবে? পাশে হবে। তার পাশে হইলে তো আপনি এই কলামের ভিতরে ঢুকে তারপর ওই কলামকে আপনি লিখতে পারেন না, তাহলে তো হবে না। এই জন্যই আমরা এইখানে কি করব, যে এইখানে যখন এটা আমি লিখেছি, এটা হলো 8 কলাম, এখন আমি 4 কলাম, এইটার ভিতরে ঢুকে লেখা যাবে না, কারণ ওইটার মধ্যে হবে না, এটা এটার পাশে হবে। এই জন্য আমরা এই যে নিচে এসে আমরা দিব, নিচে এসে এখানে আবার আবার বলবো যে সিওএল কল হাইফেন 4, তাহলে দুইটা মিলে আমার 12 কলাম হলো, 8 8 4 12। ওকে, আচ্ছা আমাদের হচ্ছে ওকে, আমরা তাহলে এই যে আমরা হচ্ছে এই যে কলাম নিলাম, একটা হচ্ছে কল 8, মানে 8 কলাম দিয়ে মার্চ করে একটা কলাম বানালাম, আর 4 কলামকে মার্চ করে আমরা আরেকটা কলাম বানালাম। এখন এই যে টোটাল 12 কলামের উইথ কিন্তু 100%, বুঝতে পারছেন? আমি যদি এখানে একটু দেখাই আপনাদেরকে, আমরা যে এই কলামগুলো তৈরি করি, টোটাল 12 কলামের উইথ কল হাইফেন ধরেন 12, এই কল হাইফেন 12 এর উইথটা হচ্ছে, এটা চেঞ্জ করে দিই, টোটাল 12 কলামের উইথ হচ্ছে 100%, ঠিক আছে? আচ্ছা, তাহলে যদি 12 কলামের উইথ 100% হয়, তাহলে 100কে যদি আমরা 12 দিয়ে ভাগ দিই, 100 ডিভাইডেড বাই 12, তাহলে আমরা পাবো হচ্ছে 33, সরি হলো, একটু ক্যালকুলেট করি, সম্ভবত 3.33 এরকম কিছু একটা পাবো। একটু ক্যালকুলেট করি, 100 হ্যাঁ 8.33, হ্যাঁ। সো আমরা 6 ঘর পর্যন্ত রাখলেই হচ্ছে আর কি, বা 2 ঘর পর্যন্ত রাখলেও হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8.33, এইটা হচ্ছে আমার এক কলামের ই, বুঝতে পারছেন? অর্থাৎ কল হাইফেন 1, এইটার উইথ হচ্ছে, এই কল হাইফেন 1 এর উইথ হচ্ছে 8.33। এখন তাহলে দুইটা কলামের উইথ কত হবে, অর্থাৎ কল হাইফেন 2 এর উইথ কত হবে? ডেফিনেটলি 8 2 16, 16.66, এটা হবে দুইটা কলাম। 3 কলামের উইথ কত হবে? কল হাইফেন 3, এইটার উইথ হবে 3 8 24, 24 সরি 0.99, এটা মানে এক কথায় এটাকে 25 বলে ফেলা যায় আর কি, হ্যাঁ, এটাকে আমরা 25 বলতে পারি। অর তার মানে 3 কলামের উইথ কিন্তু 25। ঠিক যখন আমি 4 কলামে যাব এভাবে, কল হাইফেন 4, তাহলে তার উইথ কত হবে? 25 আর 8 কত? 33.33 হবে, তখন এটার উইথ হবে 33.33। এটা হলো 4 কলামের উইথ। 4 কলামের উইথ যদি 33.33 হয়, তাহলে কল হাইফেন 8, এইটার উইথ কত হবে? এটা ডাবল, তার মানে 33, এটাকে আমরা 6 6 করে ফেললেই হচ্ছে, অর্থাৎ 6 6 6 6, মানে 8 কলামের উইথ হবে 66.66। এগুলো কিন্তু পার্সেন্ট, হ্যাঁ, পার্সেন্ট, এগুলো সবই কিন্তু পার্সেন্ট, টোটাল তো 100%। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এইভাবে মূলত আমাদের তৈরি হবে। এখন দেখেন, এই যে 4 কলাম হচ্ছে 33.33 আর 8 কলাম হচ্ছে 66.66, আমরা যদি এটাকে যোগ করি দেখবেন সে 100% পেয়ে যাব। 66.66 এর সাথে যোগ হবে আপনার 33.33, দেখেন আমরা সেই যে 99.99 মানে 100% পেয়ে যাচ্ছি আমরা। সো আমরা এইভাবে যাই করি না কেন, আমাদের ঘুরে ফিরে কিন্তু ওই রোয়ে ঘুরে ফিরে টোটাল কিন্তু 100, প্রতিটা রোয়ে কিন্তু 100% হতেই হবে। ওকে, প্রতিটা রোয়ে 100% হতেই হবে আমাদের। আচ্ছা, ঠিক একইভাবে আমরা যখন এইখানে
এই যে কল 8 কে আমরা করব, কল 8 কে আমরা সিএসএস করব, কল 4 কে আমরা সিএসএস করব। হ্যাঁ, সো কল 4 কে আমরা এখানে যদি সিএসএস করি, বাইরে এসে করি আমরা, এই কল থাকবে কার মধ্যে? রো এর মধ্যে থাকবে না, কন্টেইনারের মধ্যে রো, তার মধ্যে কল। সো আমরা এইভাবে এটাকে ভাগ করে নিই, কন্টেইনার তার মধ্যে হচ্ছে রো, তার মধ্যে হচ্ছে কল হাইফেন 4। এইবার এটাকে সিএসএস করবো যে তোমার উইথ হবে 4 এরটা কত হবে 33.33। অবশ্যই পার্সেন্ট দিতে ভোলা যাবে না, পার্সেন্ট দিতে ভুললে কিন্তু বিপদ হয়ে যাবে, পিক্সেল হিসাবে তখন কাউন্ট করবে। এবার এটাকে আমরা কপি করি, কপি করে এখানে পেস্ট করে জাস্ট 4 এর জায়গায় আমরা 8 করে দিই, আর এখানে 33 এর জায়গায় 66, এখানেও 33 এর পরিবর্তে 66। এবার আমরা এই যে কলাম নিলাম আর এই যে কলাম নিলাম, এই দুইটা কলাম কিন্তু দেখবেন 100% জায়গা দখল করে ফেলবে। এই যে রো যে 100% তার কলামকে দখল করে ফেলবে। আমরা কি এখানে রোয়ের কন্টেইনারের পার্সেন্ট এটা দিয়েছি, রো 100%, মানে কন্টেইনারের 100% আর কি। হ্যাঁ, এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এটার একটা কালার দিয়ে দিই, আচ্ছা কালারটা একটু দিই, 1 মিনিট, আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা হবে এরকম, কিন্তু আমরা এখন বুঝতে পারছি না, তাই না? আমরা বুঝতে পারবো যদি এইখানে একটা কালার দেই, ব্যাকগ্রাউন্ড হবে, ধরেন এইটা দিলাম হচ্ছে রেড আর এইটার কালার দিলাম হচ্ছে গ্রিন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে গ্রিন। এখন আমরা এখানে আসলে আমরা এটা বুঝতে পারবো, এখনো বুঝতে পারছি না। এটার কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি এই দুইটা ডিপের ভিতরে আমাদের কিছুই নেই। আমরা যদি কিছু একটা এখানে লিখে দিই, সামথিং কিছু একটা লিখলাম, এখানেও আমরা কিছু একটা লিখলাম, সাথে সাথে আমরা এখানে আউটপুটগুলো দেখব। কিন্তু দেখেন এই যে এইটার উইথ কিন্তু কত পার্সেন্ট, আপনার 66.66%, আর এইটা কিন্তু 33.33%। দেখেন ঠিক এইটার অর্ধেক এইটা, আর এইখানে বাকি এই যে এই 33% এইখানে খালি আছে, 33.33% খালি আছে। আর এখন আমরা এই কলামগুলো কিন্তু পাশাপাশি থাকতে হয়, পাশাপাশি রাখার জন্য আমরা এই যে রো আছে, এই যে আমরা রোকে নিয়েছিলাম, এই রোকে আমরা বলবো যে তোমার ডিসপ্লে হবে হচ্ছে ফ্লেক্স। ডিসপ্লে কি হবে? ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স হবে অবশ্যই। এখানে আমরা আরেকটা দিব জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিব আমরা, স্টার্ট, অথবা আমরা দিতে পারি লেফট, একই কথা। তবে লেটেস্ট ভার্সন, ওই যে CSS3 শোনেন না, CSS3 পুরনো ভার্সনে হচ্ছে লেফট, মানে শুধু CSS, আর CSS3-তে এটাকে স্টার্ট বলে, স্টার্ট। এখন দেখবেন যে এরা এই যে পাশাপাশি চলে আসছে, দেখেন এই যে এটা হলো কলাম 8 কলাম, আর এটা হচ্ছে 4 কলাম, এই দুইটা পাশাপাশি। কলাম সবসময় এরকম পাশাপাশি থাকে, কলাম তো নিচে নিচে থাকে না, রোগুলো হচ্ছে নিচে নিচে থাকে আর কি। হ্যাঁ, তো ঠিক এইভাবে আমরা কলামগুলোকে সেট করি আর কি। এখন এইটা আমরা জাস্ট আপাতত এটাকে আমরা এখানে একটা হেডিং দেই, কিছু একটা লিখি আর কি। হ্যাঁ, এইগুলা নিয়ে পরে আমরা কথা বলবো আর কি। তাহলে এই যে এই কলামের ভিতরে আমরা এইভাবে না রেখে এটার ভিতরে ঢুকে আমরা একটা H2 নিলাম, এখানে লিখলাম this is main content area, এবং এইটার নিচে একটা প্যারাগ্রাফ দেই পি ট্যাগের ভিতরে। এখানে আমি লরেমের কিছু ডামি টেক্সট দিয়ে রাখি, ধরেন আমি 100 ওয়ার্ড দিলাম, তাহলে এরকমটা আমরা দেখতে পাবো। এখন দেখতে একটু সুন্দর লাগছে আর কি। আচ্ছা, এবার এইটাকে আমরা যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করলে এটা এরকম এক লাইনে আসবে না, এরকম ভেঙে ভেঙে আসবে। আমি পি ট্যাগের ক্লোজিং পাচ্ছি, আমি ধরেন এখানে আর একটা পি ট্যাগ নেই, আবার এখানে লরেমের ধরেন 40 ওয়ার্ড আমি নিচ্ছি। এবার দেখেন এখানে আমাদের দুইটা প্যারাগ্রাফ এরকম হলো। ডান পাশে আমরা এরকম না লিখে এটাকে লিখে হচ্ছে সাইড বার। সো আমরা এই পাশে লিখলাম, ডান পাশেরটা বলতে এই যে এইটা, এই যে কলাম এইটা, এইখানে আমরা লিখবো হচ্ছে ওই
H2 নিলাম, আমরা লিখলাম হচ্ছে সাইড বার অথবা রাইট সাইড বার। ওকে, আর এটার নিচে আমরা ধরেন ইউএল এর মাধ্যমে আমরা কিছু দিয়ে দিলাম, ইউএল এলআই, আমরা ধরেন এখানে একটা আইটেম দিলাম, এটা না করে লরেমের কিছু ডামি টেক্সট দিই, লরেমের ধরেন 3 ওয়ার্ডের একটা ডামি টেক্সট। এটা কি আমরা কপি পেস্ট করে করে ওকে ফাইন, এভাবে আমরা নিলাম। এখন আমরা এটাকে আউটপুট দিলে এরকম দেখবো, দেখেন। ওকে, মোটামুটি একটা ডিজাইনে আসলো। অ্যাকচুয়ালি আমাদের এখানে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা রাখবো না, এখন জাস্ট বোঝার জন্য রাখছি। এখন একটু খেয়াল করেন তো, এই যে এই পাশে একটা কলাম আছে, এই পাশে আর একটা কলাম আছে, দুই কলামের মাঝখানে কিন্তু কোনো মার্জিন প্যাডিং কিছু নাই, এটা নাই। এটা অ্যাকচুয়ালি আমাদের এই কলামের ভিতরে, দুইটা কলামের মাঝে একটা মার্জিন বা একটা প্যাডিং থাকতে হয়, নাহলে এই কোনো লেখা কি এরকম একদম সাইড থেকে শুরু হয় বলেন? একদম সাইড থেকে শুরু হয়ে ডান দিকে গিয়ে একদম মিলে যায়, এরকম কিন্তু হয় না, তাই না? একদম এই পাশেও মিলে আছে, ওই পাশেও মিলে আছে, এটা একটা মার্জিন প্যাডিং না থাকলে দেখতে ভালো লাগে না। তখন এইখানে এই সিএসএসে আমরা যে যে কলামগুলো নেই আর কি, হ্যাঁ, এই যে কলাম, এই যে 8 কলাম 4 কলাম যে কোনো কলামে নেই, আমরা এইখানে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন লেফট, এখানে দিলাম 15%, 15%, আবার মার্জিন রাইটেও 15%। এখন এই দুটাকে আমরা কপি করে এখানেও দিয়ে দিই। ওকে, সরি, অ্যাকচুয়ালি এটা হবে হলো 15% না, এটা হবে হচ্ছে 15 পিক্সেল, 15 পিক্সেল। পিক্সেল। এখন এইখানে একটা ঝামেলা হবে, দেখবেন 15 পিক্সেল দিলে এই যে দেখেন এই পাশে একটা মার্জিন আছে, এই পাশে একটা মার্জিন আছে, এই পাশে একটা মার্জিন আছে, কিন্তু এইখানে আবার কোনো প্যাডিং নেই। এই কলামের মধ্যে একটা প্যাডিংও লাগবে আমাদের, ঠিক আছে? সো এইখানে আমরা যদি এই মার্জিনটাকে বাদ দিয়ে আমরা সরাসরি প্যাডিং দিয়ে দিই তাহলে বেশি ভালো হবে। প্যাডিং, প্যাডিং। এখন দেখেন দেখতে খুবই সুন্দর লাগছে, এই যে এখানে একটা প্যাডিং আছে, এখানে একটা প্যাডিং আছে, দুইটা সেকশন একদম মিলে নাই, সুন্দরভাবে বসে গেছে। ঠিক এইভাবেই মূলত কলামগুলোকে করা হয়। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ড যদি তুলে দেই, আমরা একটা ওয়েবসাইটের মধ্যে দেখতে পাবো এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই। তাহলে দেখেন ঠিক এটাকে তোলা হয় নাই, ঠিক একটা ওয়েবসাইটে যেভাবে থাকে, এটা রাইট সাইড বার, এটা হচ্ছে লেফট এরিয়া, মানে কন্টেন্ট, মেইন কন্টেন্ট এরিয়া। এবার আমরা নিচে ফুটার নিব। নিচে একটা ফুটার নেওয়ার জন্য আমরা এখানে এসে এই যে ফুটার এরিয়া যেখানে শুরু, আমরা এখানে এটা .fwter ফুটার নিলাম। ফুটারের ভিতরে আমরা আবার একটা ক্লাস নিব, যে কন্টেইনার। সব সময় কন্টেইনারের মধ্যে বানান হয় নাই, সব সময় কন্টেইনারের মধ্যে আমরা রো নিব, সব সময় রো এর মধ্যে আমরা কলাম নিব। এখন একটা বিষয় হচ্ছে আমরা এখানে কত কলাম নিব। এখন ওই যে আমি বললাম যে কিছু সাইট দেখিয়েছি এখানে 4টা কলাম নিয়েছে, আবার অন্য কোনো সাইটে দেখলাম যে এখানে 3টা কলাম নিয়েছে, আবার কোনো সাইটে আপনার 2টাও কলাম নিতে পারে, আবার কোনো সাইটে 1টাও কলাম নিতে পারে। এখন আপনি ফুটারে কয়টা কলাম নিতে চান সেইভাবে আপনার এখানে ভাগ হবে। আপনি যদি চান যে না আমার 6 কলাম 6 কলাম 2 ভাগে ভাগ হবে, তাহলে এখানে আপনি col-6 দিবেন। তাহলে আমরা এরকম 2টা কলাম তৈরি করে নিব, এই পাশে 6টা, ওই পাশে 6টা। এখন এখানে মজার ব্যাপার হচ্ছে কি, দেখবেন আপনি এইটাও, এই 2টা কলাম পাশাপাশি বসে যাবে। আমি যদি এখানে বলি লেফট আর এটাতে যদি বলি রাইট, দেখেন এই যে নিচে আমাদের ওয়েবসাইটে আসলে নিচে এই যে লেফট রাইট পাশাপাশি বসছে, কিন্তু বোঝা যাচ্ছে না, কারণ 6 কলামে পাশাপাশি বসার কারণ হচ্ছে আমরা এই যে রোকে ফ্লেক্স করে দিয়েছিলাম না, এই যে রো, একটু এইখানে দেখি, এই যে স্টাইলিংয়ের যে রোকে আমরা ফ্লেক্স করেছিলাম, এই কারণে সে পাশাপাশি বসে গেছে।
কিন্তু তাদের উইথ তো দেই নাই। আমরা তো এখানে দেখেন এই যে কল 4 এর উইথ দিয়েছি, কল 8 এর উইথ দিয়েছি, কিন্তু কল 6 এর কোনো উইথ আমরা দেইনি। এবার এটাকে আমরা এই যে কপি পেস্ট করে নিয়ে যাই নিচে। আমরা এখানে বললাম কল 6, কল 6। এখন কল 6 এর উইথ কত হবে? 12 কলামের অর্ধেক মানে 50%। তার মানে আমরা এখানে পুরোটা সব ফেলে দিয়ে আমরা সরাসরি 50% লিখে দেবো। 12 কলামের উইথ যদি 100% হয়, 6 কলামের উইথ হবে 50%। আর এই যে প্যাডিং তো দুই পাশে থাকবে, লেফট আর রাইট। এখন দেখবেন যে এখানে অটোমেটিক্যালি সে যার যার জায়গা দখল করে নিয়েছে। আমরা যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই তাহলে এটা ভালো বুঝতে পারবো। হ্যাঁ, এখানে তো আলাদা আলাদা নেই, এই কারণে দিলে দুইটার উপরেই পড়ে যাবে। তাহলে এই যে দেখেন লেফটেরটা লেফট সাইডে চলে আসলো, রাইটেরটা রাইট সাইডে চলে আসলো, অর্থাৎ সমানে দুই ভাগে আমাদের এটা ভাগ হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা কলামগুলোকে আলাদা করে নিতে পারি। ঠিক আছে, এখন আমরা যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই যে ফুটারের, আমরা এই যে ফুটার নিয়েছিলাম না, এই যে ক্লাস নিয়েছিলাম ফুটার, এই ফুটার ক্লাসকে ধরে আমরা বললাম যে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার। সবসময় হেডার আর ফুটারের একই কালার হয়, তাই আমরা এটাকেও ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক। তাহলে আমরা দেখবো যে এখানে ব্ল্যাক। এখন ফুটারের মধ্যে যদি ব্ল্যাক কালার হয়, তার ভেতরে টেক্সটগুলো লাইট না হলে তো আমরা দেখতে পাবো না। এই জন্য আমরা এইখানে বললাম যে তো এর ভেতরে যত কালার টেক্সট থাকবে তার কালার হবে হোয়াইট। এখন দেখেন এইখানে আমরা এটার ভেতরের টেক্সট কালারগুলো দেখবো হোয়াইট। এখন আমরা ফুটারে বললাম যে উপরে নিচে একটা প্যাডিং দিয়ে দিই দেখতে ভালো লাগার জন্য, যে প্যাডিং এটা হবে হচ্ছে উপরে নিচে আমরা দিব, শুধু উপরে নিচে দিব। এই উপরে নিচে আমরা ধরেন এইখানে দিলাম 50 px, আর ডানে বামে কোনো প্যাডিং থাকবে না, 0। তাহলে দেখেন এখানে এই যে সুন্দরভাবে উপরে নিচে একটা হলো, তাহলে আমাদের হেড আর ফুটার সুন্দরভাবে দেখা যাচ্ছে। একটা ওয়েবের দেখেন লেআউট তৈরি হয়ে গেছে কত সুন্দরভাবে। ঠিক দেখেন একটা প্রফেশনাল ওয়েব পেজের মতো কাছাকাছি একটা ওয়েব পেজ তৈরি হয়ে গেছে, স্ট্যাটিক ওয়েব পেজ, যার ন্যাপবার আছে এবং রাইট সাইড বার আছে, একটা কন্টেন্ট এরিয়া আছে, এখানে ফুটারও আছে। এখন আপনি যদি এখানে বলে দিতে চান, ওই যে আমরা বলে দিতে পারি ফুটারে সাধারণত এখানে অ্যাড্রেস দেয়, আমরা এই লেফটের এখানে এই লেফট না রেখে আমরা এখানে ঢুকে আমরা H3 বা H4 ট্যাগ নিয়ে আমরা H5 নিয়ে বললাম যে গেট ইন টাচ। এবার এটার এখানে এসে আমরা ধরেন ওই যে প্রথমে হচ্ছে আমরা একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের মধ্যে আমরা এখানে ফার্স্ট অফ অল আমরা লিখলাম হচ্ছে ফোন, ফোন ক্লোন দিলাম। এবার এখানে আমরা একটা ফোন নাম্বার লিখে দিই। হ্যাঁ, ধরেন এটা একটা ফোন নাম্বার, এটাকে কপি করি এবং এখানে লিখে দিই ইমেইল, এখানে একটা ইমেইল দেই info@, আবার আরেকটা কপি করে নেই, এখানে দিলাম হচ্ছে অ্যাড্রেস। এবার এখানে আমরা অ্যাড্রেসটা লিখে দেব। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সুন্দরভাবে দেখেন এই যে গেট ইন টাচ, এটা আরেকটু বড় হলে ভালো হয়। সো আমরা এখানে H5 না দিয়ে আমরা হচ্ছে H3 দিয়ে দিই, তাহলে একটু বড় হবে, দেখতে ভালো লাগবে। দেখেন সুন্দরভাবে তৈরি হয়ে গেল। একইভাবে আমরা রাইট সাইড ধারে ধরেন আমরা অন্য কিছু লেখা দিতে পারি, ধরেন আমরা একটা ফর্ম তৈরি করি, এর আগে ফর্ম আমরা দেখেছিলাম না, আমরা ধরেন এখানে একটা ফর্ম দিই। আচ্ছা, এখানে এই যে রাইট সাইড বার, এখানে এসে আমরা ধরেন আবার ওই যে এইখানে যে আমরা এই যে এই ট্যাগটা দিয়েছি, এইটাকে আমরা কপি করে এখানে নিয়ে নেই, আমরা এখানে লিখে দিই হচ্ছে মেসেজ আস, আমাদেরকে মেসেজ করুন। দেখেন এই যে এটা চলে আসছে। এবার আপনি এখানে সুন্দর একটা ফর্ম বানিয়ে দিবেন, এটার নিচে আমরা যে FORM ফর্ম নামে একটা ট্যাগ দিচ্ছি। আপাতত অ্যাকশন ট্যাকশন এগুলো থাকুক, দরকার নাই। এই ফর্মের ভিতরে আমরা হচ্ছে এখানে ফর্ম গ্রুপ করে নেই, একটা ক্লাস নেই ফর্ম -GROUP গ্রুপ। ওকে, এই ফর্ম গ্রুপের ভিতরে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে প্রথমে একটা লেবেল দিই,
লেবেলের মধ্যে আমরা এখানে ফর টরের দরকার নেই, এগুলো আপাতত বাদ দিই। আমরা এখানে লিখে দিলাম হচ্ছে নেম দিয়ে এটা স্পেস দিলাম, ওকে, অথবা থাক, এটার দরকার নেই। এইবার এই নিচে এসে আমরা দিলাম হচ্ছে এখানে ইনপুট। ইনপুট অবশ্যই এটার টাইপ হবে টেক্সট। আমরা একটা প্লেস হোল্ডার দিতে পারি। প্লেস হোল্ডারে বললাম যে টাইপ ইউর নেম, ওকে। তাহলে আমরা এখানে দেখতে পারবো এই যে এটার নিচে আসছে টাইপ ইউর নেম। আমরা যদি এটাকে নিচে নিচে চাই দেখতে, তাহলে আমরা এই যে এইটাকে, এই যে ফর্ম গ্রুপকে আমরা কপি করে, আচ্ছা পরে করি, আগে লিখে ফেলি। তাহলে এই পুরো ফর্ম গ্রুপকে আর একটা কপি করে এখানে আমরা পেস্ট করব এবং এইখানে লিখলাম হচ্ছে ইমেইল, আর এইখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে টাইপ ইউর ইমেইল। যেহেতু এটা ইমেইল, তাহলে এটা টেক্সট হবে না, টাইপ হবে ইমেইল, ওকে। আবার এটাকে আবার কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করলাম। এবার এখানে ইমেইল হবে না, এখানে লিখলাম হচ্ছে মেসেজ। আর এইখানে তখন টেক্সট এরিয়া হবে না, মেসেজের যে ইনপুট হবে না, টেক্সট এরিয়া নামে একটা ট্যাগ আছে, টেক্সট এরিয়া। টেক্সট এরিয়াটা দিয়ে দিব এবং এইখানে আমি বলে দিব যে এইটার আইডিটা আপাতত লাগছে না। টেক্সট এরিয়াতে আমি বলে দিব যে কল হবে কয়টা। আমরা বললাম যে এটা হচ্ছে কলামটা দরকার নেই, আমি দেই 1 মিনিট, এখানে রো দেই, রোজ দিয়ে আমরা এখানে এই এক্সপ্লানেশনগুলো আমি পরে দেবো। 3টা রো এর সমান সে জায়গা নেবে। আর এখানে একটা প্লেস হোল্ডার দিতে পারি, সরি PLA প্লেস হোল্ডার। আমরা বললাম যে টাইপ ইউ হিয়ার, টাইপ ইউর মেসেজ হিয়ার, ওকে ফাইন। এবার আমরা যদি যাই, আমরা দেখব হচ্ছে এই যে এরকম দেখতে একদমই ভালো লাগছে না, কেমন কেমন ইয়ে লাগছে। আমরা আবার এইটাও নিয়ে ফেলি এখানে, ঠিক এই যে গ্রুপ যেখানে শেষ হয়েছে এখানে একটা বাটন ট্যাগ নিই, বাটন, এবং এইখানে আমরা লিখলাম হচ্ছে সেন্ড এবং এইখানে টাইপ দিব অবশ্যই, বাটনের টাইপ হবে সাবমিট। এখন আমরা যদি এখানে যাই, তাহলে দেখেন যে এরকমটা আসছে, কিন্তু এই ফর্মটা দেখতে একদম ভালো লাগছে না। আমরা এটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারি। ডিজাইন করার জন্য আমরা যেটা করব, এখানে যে ফর্ম গ্রুপ নেই, এখানে ফর্ম গ্রুপ আছে, এখানে ফর্ম গ্রুপ আছে। এই একটা ফর্ম গ্রুপ নিলেই আমাদের সবগুলো ফর্ম গ্রুপের কাজ হয়ে যাবে। একটা ফর্ম গ্রুপকে আমি নিলাম, নিয়ে আমি এখানে সিএসএস করব। ফর্ম গ্রুপটা একটা ক্লাস, তাই ডট দিয়ে ফর্ম গ্রুপ নিয়ে আমি বললাম যে তোমার ডিসপ্লে হবে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। ওরা তো এমনি পাশাপাশি ছিল, আর ডিসপ্লে ফ্লেক্স হলে আরও পাশাপাশি চলে আসবে, কিন্তু আমরা চাচ্ছি যে নিচে নিচে আসবে, এই নেম আর তার ইনপুট বক্সটা আসবে তার নিচে। এই জন্য আমি এখানে বলে দিলাম যে তোমার ফ্লেক্স যে ডিরেকশান সেটা বলে দিতে হবে, হ্যাঁ, ফ্লেক্স ডিরেকশানটা বলে দিতে হবে, যে ফ্লেক্স ডিরেকশানটা নর্মালি হচ্ছে এখানে রো আকারে থাকে, আমরা হচ্ছে আকারে দিয়ে দিব, কলাম আকারে। যখনই কলাম আকারে দিলাম, দেখেন ওরা কিন্তু নিচে নিচে চলে আসছে। এখন দেখতে ফর্মটা অনেকটা সুন্দর লাগছে আর কি, অনেকটা সুন্দর। এবার যদি এই যে একটু নিচে একটু প্যাডিং থাকে ভালো হয়, তা আমরা এখানে বলে দিলাম হচ্ছে প্যাডিং না, মার্জিন বটম আমরা দিলাম হচ্ছে ধরেন 8px, ওকে। তাহলে এই যে নিচে নিচে একটু প্যাডিং হলো, দেখতে আরও সুন্দর লাগলো। সো আজকে খুব বেশি বাড়াবো না আর কি। এবার হচ্ছে এই গ্রুপের ভিতরে, ফর্ম গ্রুপের ভিতরে যে ইনপুট আছে আর কি, হ্যাঁ, ইনপুটকে ধরি। ইনপুটকে ধরে আমরা বললাম যে তোমার ইনপুটের ভিতরে একটু প্যাডিং দিয়ে বললাম যে তোমার চারপাশে প্যাডিং হবে ধরেন হচ্ছে 8px। তাহলে এটা দেখতে আরেকটু বড় হবে, বড় সড়ো হবে, দেখতে আরেকটু ভালো লাগবে। তো দেখেন কত সুন্দরভাবে একটা ফর্ম আমরা তৈরি করে ফেলছি। এই যে বাটনটাকেও আমরা একটু ডিজাইন করতে পারি। আমরা যদি এখানে বাটন ট্যাগটাকে ধরি, এটা যেহেতু একটা ট্যাগ, তাই আমরা কিন্তু এখানে কোনো ডট দিলাম না আর কি, হ্যাঁ, এটা তো ক্লাস না। এবার আমরা বললাম যে তোমার প্যাডিং হবে উপরে নিচে হলো 8px, ডানে বামে 15px। তাহলে দেখবেন যে বাটনটা আরেকটু সুন্দর হয়েছে। এবং আমরা যদি বলি তোমার
ফন্ট সাইজ আমরা দিলাম ধরেন 18 পিএক্স। তাহলে দেখেন এই যে সুন্দরভাবে একটা বাটন তৈরি হয়ে গেল। এখন এই বাটনের উপরে নিলে আমি চাচ্ছি যে এই যে উপরে এখানে নিলে যে হাতের চিহ্ন চলে আসছে, দেখেন এই যে ন্যাপবারের আইটেমের উপরে আমরা চাচ্ছি যে বাটনের উপরেও যাতে মাউস পয়েন্টার নিয়ে গেলে এখানে যেন হাতের মতো একটা চিহ্ন আসে। তাই সেটার জন্য আমরা এখানে বলবো কার্সার পয়েন্টার। কার্সার হচ্ছে সিএসএস প্রপার্টি আর পয়েন্টার হচ্ছে তার ভ্যালু। এটা দেওয়ার পরে এখন যদি আমরা এখানে দেখেন মাউস পয়েন্টার নিয়ে যাই, এর হাতের মতো চিহ্ন আসছে। এবার এখানে আপনি লিখে ফিল আপ করে আপনি ফর্ম সাবমিট করবেন। সাবমিট হবে না যদি এটা ডাইনামিক সাইট না, তো এটা সাবমিট হবে না। স্ট্যাটিক সাইটে কিন্তু এগুলো সাবমিট হবে না। এখন আপনাকে কোথায় কি লিখতে হবে প্লেস হোল্ডারের মাধ্যমে আমরা এটা বলে দিয়েছি, এবং এইখানে একটা সুন্দর দেখেন একটা সুন্দর গর্জিয়াস ফুটার হয়ে গেল আমাদের। তো আজকের ক্লাসটা আমরা এভাবেই এখানেই শেষ করব। আমরা আজকে এইটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। আজকের ক্লাসটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আপনারা এইরকম একটা লেআউট তৈরি করবেন, কিন্তু একটু ডিফারেন্ট, মানে হুবহু যেন আমার মতো না হয়, সামান্য একটু ডিফারেন্ট করে আপনারা একটু তৈরি করবেন। হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক রইল। আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করব।